আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। বাংলাদেশ ইনোভেশন ফোরামের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বের সর্ববৃহৎ ক্যারিয়ার ভিত্তিক ভার্চুয়াল সম্মেলন ক্যারিয়ার কনফারেন্স 2020 এর পঞ্চমতম দিনে। টানা ৬৪ দিন ৬৪ জেলা এবং ৬৪ আলাদা বিষয়কে কেন্দ্র করে এমন সম্মেলন দেশের ইতিহাসে তো প্রথমই। পৃথিবীতেও এমন একটা টানা মহাযজ্ঞ নিয়ে আয়োজিত সম্মেলন এবারই প্রথম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ওমেন ই-কমার্স এন্টারপ্রেনার মৌলভী জেলায়। তবে আপনারা যুক্ত হতে পারেন বাংলাদেশের ৬৪ জেলা সহ বিশ্বের যে কোনো জায়গা থেকে। ২০১৯ সালের এই সম্মেলন প্রথম আয়োজন হয় ঢাকায়, কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে এর প্রেক্ষিতে এবার পুরো আয়োজন হচ্ছে ভার্চুয়াল। কমেন্ট করে জানিয়ে এই মুহূর্তে আপনি কোন জেলা, দেশ কিংবা প্রতিষ্ঠান থেকে আমাদের এই আয়োজন দেখছেন। একই সাথে আমাদের এই লাইভটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সাহস যোগায় এমন সব উদ্যোগ হাতে নেওয়ার জন্য। বর্তমান চাকরির বাজার থেকে শুরু করে ব্যবসায়িক জগতে নিজেকে সুচারুরূপে গড়ে তুলতে সম্মেলনে স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস গ্রোথ টেকনিক, উদ্ভাবন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেম ডেভেলপমেন্ট, অনলাইন মাধ্যমে দ্বারা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা, স্পেস সায়েন্স, আইওটি, ডেটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালসদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সহ প্রান্তিক থেকে তৃণমূলে উদ্যোক্তা নেটওয়ার্ক সম্প্রসারণের কর্মপন্থা সহ ৬৪ আলাদা বিষয় নিয়ে সাজানো হয়েছে এই সম্মেলন। বক্তা হিসেবে দেশীয় এবং আন্তর্জাতিক বক্তা মিলে প্রায় ৫০০ এর অধিক বরেণ্য বক্তা। চলুন শুরু করা যাক আমাদের আজকের কনফারেন্স। আজকের কনফারেন্সের বিষয়বস্তু ওমেন ই-কমার্স এন্টারপ্রেনার। আমাদের সাথে এই পর্যায়ে উপস্থিত আছেন জনাবা নাসিমা আক্তার নিশা, যিনি প্রেসিডেন্ট ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম উই। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর উপরে আপনার একটি প্রেজেন্টেশন স্লাইড রয়েছে, তো আমরা সেটা এখন প্রেজেন্টেশনে দেখাবো। ধন্যবাদ। আমি একটা প্রেজেন্টেশন শেয়ার করছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে। স্ক্রিন কি শেয়ার হচ্ছে ফারিয়া? জি ম্যাম, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি স্লাইড দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি মাঝখানে যদি আটকে যাই আমি আপনাকে আবার নক দিব, কারণ যেহেতু আমি আমার স্ক্রিনে শুধু আমার প্রেজেন্টেশনটাই আছে, তো যদি আমি কোথাও আটকে যাই আমি আপনাকে জানাবো। আর ইনকেস আমার কোনো নেটওয়ার্কের প্রবলেম হলো, আমি যদি লগ আউট হয়ে যায় আমি আবারও ব্যাক করবো, তখন আপনি একটু কষ্ট করে কন্টিনিউ করে নিন। সার্কো, আমি নাসিমা আক্তার নিশা, আমি ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আমি এটা পাশাপাশি ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ই-ক্যাব যার সংক্ষিপ্ত নাম, আমি সেটার জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি। পাশাপাশি আমার ছোট একটা উদ্যোগ আছে, রেভারি কর্পোরেশন নাম। সেটা হচ্ছে আমি সফটওয়্যার বানাই, আমাদের অ্যাপস গেমস বানাই ইন্ডাস্ট্রির বিভিন্ন কর্পোরেট সেক্টরের জন্য বা দেশের বাইরের জন্য। তো সেটা দিয়ে আমার উদ্যোগটা শুরু। তো আমি পরে আবার সেখানে আসবো। তো ওমেন অ্যান্ড ই-কমার্স নিয়ে যেহেতু আজকে নারী উদ্যোক্তাদের, ই-কমার্স সেক্টরের নারী উদ্যোক্তাদের নিয়ে কথা বলার কথা, আমি সেই জায়গাতে আজকে ফোকাস থাকি।
তো আমরা যদি পরের স্লাইডে যাই, উই ফোরামটা কবে থেকে স্টার্ট হলো যদি আমি সেই জায়গা থেকে শুরু করি, স্টার্ট হয়েছে বেসিক্যালি 2010-11-তে আমার মাথা থেকে। মানে তখন আমি চিন্তা করছিলাম যে এরকম কিছু একটা করব, এক্স্যাক্টলি ওমেন অ্যান্ড ই কমার্স ফোরামই হবে তা না, বাট নারীদের জন্য একটা প্ল্যাটফর্ম আমি করব যেটার মাধ্যমে নারীরা তাদের নেটওয়ার্কিং করতে পারবেন, তাদের উদ্যোগকে সামনে নিয়ে আসতে পারবেন, তারা যেন তাদের চলার পথটা একটু মসৃণ হতে পারে। কারণ নারীদের চলার পথ একটু সংকীর্ণ থাকে, অনেক কঙ্করময় থাকে, অনেক কাটা থাকে সেই রাস্তায়। তো সেই জায়গাটা যেন একটুখানি দূর করতে পারি, সেই চিন্তাটা আমার সেই 2010-11 থেকে শুরু হয়েছে, যখন নাকি আমি আমার নিজের উদ্যোগটাকে শুরু করি তখন থেকে বেসিক্যালি। আর অফিসিয়ালি এটা যাত্রা শুরু হয় 2017-তে 25শে অক্টোবর। তো এইটার আগামী 25শে অক্টোবর ইনশাল্লাহ 3 বছর পূর্তি হবে। তো আর মাত্র এক সপ্তাহ বাকি আছে। সো আপনারা দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করতে পারি। তো এইটা যখন আমরা স্টার্ট করি তখন আমরা কিছু সংখ্যক উদ্যোক্তাদেরকে নিয়ে স্টার্ট করি। এটাকে আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে রূপ দিই, যে প্ল্যাটফর্মে আমাদের নারীরা তাদের উদ্যোগ নিয়ে কথা বলতে পারবেন, তাদের উদ্যোগকে সামনে নিয়ে আসতে পারবেন, এবং এটা উদ্যোক্তারা শিখবেন, তারা এখান থেকে অনেক কিছু জানবেন, নিজে পোস্ট দিয়েও অন্যদেরকেও শেখাতে সাহায্য করবেন। এই ধরনের একটা প্ল্যানিং আমাদের চলছিল এবং সেটা এখন অলরেডি সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক ধরনের উদ্যোক্তাদেরকে আমরা শিক্ষিত করছি ই কমার্স সেক্টরে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারটাতে। তো সেখানে অ্যাকচুয়ালি বয়স কোনো ব্যারিয়ার না, সেখানে যে কোনো বয়সের মানুষজন জয়েন করতে পারে। কেউ ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টও হতে পারে, কেউ ক্যারিয়ারিস্টিক ওমেনও হতে পারেন, আবার কেউ বা হাউসওয়াইফ হতে পারেন মিড এজের, যার হয়তো বা বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে বা পড়াশোনা শেষ করেছে, কিন্তু ওনার হাতে বেশ আইডল একটা টাইম আছে, তো ওনারাও জয়েন করতে পারেন। সেখানে বয়স কোনো ব্যারিয়ার না, শেখার জন্য আসলে কোনো বয়স নেই। আর এখানে আমরা এন্টারপ্রেনারদেরকে একদম ওয়ান টু ওয়ান ডিসকাশন করি, তাদেরকে নার্চারিং করি। সো ওভারঅল একটা ওমেনের যা দরকার উদ্যোক্তা হওয়ার পিছনে, আমাদের এই ফোরামটা সেই জায়গাটায় কাজ করছে বেসিক্যালি। তো যেটা আমি বলেছি যে এটা আসলে 2 ইয়ার্স অফ জার্নি, মানে 2+, যেহেতু এক সপ্তাহ এখনো বাকি আছে এই জন্য এখন আমরা 3 ইয়ার্স বলিনি, এটা এখনো 2 ইয়ার্সই আছে, আমরা ধরে নিচ্ছি এক সপ্তাহ পরে এই জায়গাটা 3 হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 70+ বেশিও ইভেন্ট করেছি। এখানেও নাম্বারটা চেঞ্জ এই কারণে যে আমরা আসলে লাস্ট 1.5 মান্থ আমরা ঢাকার বাইরে বেশ কয়েকটা ইভেন্ট অর্গানাইজ করছি। সেই ইভেন্টটা বেসিক্যালি জেলা ভিত্তিক হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় যেয়ে আমরা চেষ্টা করছি সেই জেলার উদ্যোক্তাদেরকে কানেক্ট করার জন্য, যারা আমাদের উইয়ের মেম্বার তাদের সাথে এবং যারা না তাদের সাথেও। কারণ মোটামুটি আমাদের ঢাকার বাইরে আমাদের সাথে অনেক উদ্যোক্তারা কিন্তু জড়িত আছেন, যুক্ত আছেন, এবং তারা কিন্তু চায় যে নিজেকে একটু প্রকাশ করার জন্য, নিজেকে একটু সামনে নিয়ে আসার জন্য, কোনোভাবে ব্র্যান্ডিং করার জন্য। তো আগে যেটা হতো যে কোভিডের আগে, যে ঢাকার বাইরে যারা থাকতেন তারা কিন্তু সেরকম ফ্যাসিলিটিস পেতেন না, কিন্তু এখন কোভিড হওয়ার কারণে কিন্তু বরঞ্চ ঢাকার বাইরে যারা আছেন তারা ফ্যাসিলিটিস পাচ্ছেন, ঢাকায় যারা আছেন তারা বরঞ্চ বলেন আজ আমরা ঢাকাবাসী না বলে, কারণ আমরা ঢাকাবাসীদের জন্য কোনো রকম মিট আপ বা কোনো রকম ওয়ার্কশপ অ্যারেঞ্জমেন্ট করছি না ফিজিক্যালি। তো এখানে বলবো যে 17+-এরও বেশি আমরা ইভেন্ট করছি, ঢাকার বাইরের মেম্বারদের জন্য এখন বেশি ইভেন্ট করছি, এবং ঢাকার জন্য ইনশাল্লাহ আবার করব আমরা, আরেকটু সিচুয়েশন নর্মাল হোক। আর আমাদের সাথে অলরেডি 1 মিলিয়ন মেম্বার যুক্ত আছেন, যার বেশিরভাগই হচ্ছেন নারী, এবং সেই নারীদের ভিতরেও সিংহভাগ হচ্ছেন উদ্যোক্তা। তো সেখানে আমি বলবো যে পুরুষদের জন্য আমি 10% কোটা রেখেছি, কারণ অবশ্যই এখানে ব্যালেন্সের একটা ব্যাপার আছে, এবং দেশীয় পণ্য নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। তো দেশীয় পণ্য ছাড়া কেউ আসলে, সে ছেলে হোক আর মেয়ে হোক, আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন, কিন্তু কোনো পোস্ট করতে পারবেন না যদি ওনার নিজের উদ্যোগ
দেশীয় পণ্যের না হয়। আমরা যদি পিওর ই কমার্সের দিকে আসি, সেখানে ই কমার্সের প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় 16% হচ্ছে আমাদের মার্কেট শেয়ার, যেখানে আমাদের মার্কেট শেয়ারের সাইজই হচ্ছে 16,000 কোটি টাকা। মানে আমরা কিন্তু আস্তে আস্তে অনেকখানি বড় হয়ে যাচ্ছি, অনেকখানি বড়র দিকেই চলে গিয়েছি ধরতে গেলে, কিন্তু আমাদের বয়স কিন্তু অনেক কম। ওভারঅল ই কমার্স এই ইন্ডাস্ট্রির বয়স কিন্তু 5.5 কি 6 বছর। তো সেইখানে অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমরা বরঞ্চ একটু ভালোই এগিয়েছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ কিন্তু আসলে পিছিয়ে নেই। আজকে যদি আপনি ইউএস এর মার্কেট দেখেন বা ইন্ডিয়ার মার্কেট দেখেন, তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করে সামনে নিয়ে আসতে প্রায় তাদের 15 বছরের বেশি লেগেছে। সেখানে আমরা প্রায় 6 বছরের মধ্যে অনেকখানি এগিয়ে গিয়েছি। এবং এখানে ডিজিটাল পেমেন্ট হচ্ছে 70%, এবং 50% হচ্ছে ক্যাশ পেমেন্ট। এখানে আমি বলতে চাই যে অনলাইন ট্রানজাকশন মানেই হচ্ছে ই কমার্স। মানে ই কমার্সে আপনি কিন্তু অনলাইন ট্রানজাকশনের উপরে সেই বিশ্বাসটা আনতে হবে। আমাদের সেই জায়গায় বিশ্বাসের একটু ঘাটতি আছে। সেই ঘাটতিটা পূরণ করার জন্য কোভিড কিছুটা সহায়তা করেছে। যে এই লকডাউনের সময় আমরা যারাই নাকি অর্ডার করেছি, ম্যাক্সিমাম মানুষই অনলাইন পেমেন্ট করেছে। অনলাইন পেমেন্টটা যে একদম ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়েই করতে হবে, ডেবিট কার্ড দিয়েই করতে হবে তা না। সেটা একটা, পাশাপাশি কিন্তু আমরা বিকাশ আছে, নগদ আছে। তো এই ধরনের প্ল্যাটফর্মগুলো কিন্তু আমরা তখন ইউজ করেছি। তো এতে কি হয়েছে, অনলাইন ট্রানজাকশনের পেমেন্ট মডিউল কিন্তু অনেক বেড়েছে, মানুষের বিশ্বাসটা কিন্তু অনেক পাকাপোক্ত হয়েছে যে অনলাইনে পেমেন্ট করাটা বিশ্বস্ত একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। সো বাকি যারা আছেন, যারা নাকি আমরা এখনো অনলাইন পেমেন্টে যাচ্ছি না, আমার মনে হয় যে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন। কারণ ডেলিভারি, আপনার যখন ক্যাশ অন ডেলিভারিটা নেন, যারা নাকি মার্চেন্ট আছেন, তারা কিন্তু টাইম মতন পেমেন্ট পেতে একটু সময় লাগে। তো এই জায়গাটায় আমি বলবো যে আপনি যদি অনলাইনে পেমেন্ট নিয়ে নেন, বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নেন, তখন কিন্তু পেমেন্টটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন। এবং পেমেন্টটা অনেকে যে ভয় থাকে যে পেমেন্টটা আপনি হয়তো বা ডেলিভারি ম্যানের কাছ থেকে 1 সপ্তাহের জায়গায় 1 মাস লেগে যাচ্ছে, পেমেন্ট পাচ্ছেন না, ডেলিভারি কোম্পানিটা অনেক প্রেশারে থাকে। তো সেই জায়গাটাও কিন্তু তখন তারাও প্রেশার কম পাবে, আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি, অনলাইন ট্রানজাকশনের দিকে হয়তো বা আজ থেকে ম্যাক্সিমাম 2 বছর, তারপর কিন্তু বেশিরভাগই দেখবেন যে অনলাইন ট্রানজাকশনে চলে গিয়েছে। তো এখন থেকে আপনারা সেই প্র্যাকটিসটা করেন, সেটা আমার মনে হয় যে সব থেকে বেটার হবে। আর আমি যেহেতু ই ক্যাবের কথা বলছিলাম, যে ই ক্যাবে আমি জয়েন্ট সেক্রেটারি আছি, তো আমি যদি একটু ব্যাক থেকে শুরু করি আমার জার্নিটা ই ক্যাবের। ই ক্যাবে আমি যুক্ত হই মেম্বার হিসেবে 2015-তে। বিভিন্ন ইভেন্টে আমি পার্টিসিপেট করতাম, বিভিন্ন ওয়ার্কশপগুলোতে যেতাম, বিভিন্ন মিটিংগুলোতে যেতাম। তখন এই ক্যাব আস্তে আস্তে ফর্মাল হচ্ছে, পুরোপুরি ফর্মাল হয়নি। নভেম্বরের দিকে আমরা লাইসেন্সটা পেয়ে যাই, টোটাল অ্যাপ্রুভালটা পেয়ে যাই সরকারের কাছ থেকে। এবং 2016 জানুয়ারি থেকে আমি ক্যাবে ডিরেক্টর হিসেবে যুক্ত হই, আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো যে আমার অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্টই হচ্ছে আমার ই ক্যাবে যুক্ত হওয়াটা। আমি একটা ইন্ডাস্ট্রি শিশু থেকে হাঁটতে, হামাগুড়ি দিতে দেখেছি, দাঁড়াতে দেখেছি এবং দৌড়াতে দেখেছি। এবং যখন নাকি জিনিসটা দেখি না, নিজের কাছে তখন একটা আনন্দ অনুভব হয় যে একটা সৃষ্টির একটা আনন্দ আছে। তো আমি যদিও এটার একদম সৃষ্টির প্রথম থেকে ছিলাম না, কিন্তু যখন থেকে যুক্ত হয়েছে সেখান থেকে আমি নিজে প্রত্যেকটা সেক্টরে কাজ করে গিয়েছি ই ক্যাবের। এবং তৎকালীন প্রেসিডেন্ট রাজীব আহমেদ স্যার এবং জেনারেল সেক্রেটারি তমাল ভাই, ওনাদের দুইজনের ক্লোজলি অ্যাডভাইস নিয়ে আমি কাজগুলো করতাম, মিনিস্ট্রিতে দৌড়াদৌড়ি করতাম। এবং তখন যে কাজগুলো করতাম, সেই জায়গায় যে আমার স্কিলটা ডেভেলপ হয়েছে, সেটা থ্রুতেই কিন্তু আমি এখন ই কমার্স সেক্টর নিয়ে কাজ করতে পারছি, ওমেন ইন ই কমার্স নিয়ে কাজ করতে পারছি। সো থ্যাঙ্কস টু ই ক্যাব যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আমাদের বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশে বড় বড় কোম্পানি, পাশাপাশি এমএসএমইরাও আমাদের ই ক্যাবের মেম্বার আছেন। তো ই কমার্স সাইটের কথা যদি বলি আমরা, যে যাদের নাকি ফর্মাল ওয়েতে ওয়েবসাইট নিয়ে যারা ফর্মালি ই কমার্স সেক্টরে কাজ করছেন,
সেই রকম একটা ডাটা হচ্ছে যে 1500 মতো আমাদের এখানে একদম ফর্মাল ডাটাবেজ আছে যারা ইকেবার সাথে যুক্ত হয়ে কাজ করছেন, এবং 50,000 ফেসবুক পেজ আছে। তার মানে 50,000 উদ্যোক্তারা আছেন যারা কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে। তো ই কমার্সের পাশাপাশি এফ কমার্সও একটা জনপ্রিয় টার্ম, যার মাধ্যমে নাকি আমরা উদ্যোক্তারা সামনে এগিয়ে আসতে পারি। তো এফ কমার্সে আমাদের 50,000 ফেসবুক পেজের মধ্যে ম্যাক্সিমামই আমি এখন নারীদের পেজ মনে করি, কারণ আমার গ্রুপে কিন্তু 10 লক্ষ মেম্বার, এবং 10 লক্ষ মেম্বারের ভিতরে 50%ই হচ্ছে নারী উদ্যোক্তা। সো তাদেরও যদি পেজ থাকে, অনেকে কিন্তু পেজ নাইও যদিও, কিন্তু সেই হিসেব করলেও কিন্তু অনেক ডাটাবেসটা অনেক চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখনো সেই চেঞ্জিং ডাটাবেজে যাইনি, সেটার জন্য আসলে অনেক সময় লাগে, রিসার্চ করতে হয়, ফান্ডিং লাগে। তো আমরা এখনো সেই দিকে যাইনি। ইনশাল্লাহ আমরা শুরু করব। শুরু করলে দেখা যাবে যে অনেক নতুন নতুন ডাটা আমরা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতে পারছি, মিনিস্ট্রিকে দেখাতে পারছি। তো তখন এরকম ডাটা আরো অনেকগুলো চেঞ্জ হয়ে যাবে। তো নারীদের জন্য যদি আমি বলি যে এই প্ল্যাটফর্মটাতে আপনি কি কি উদ্যোগ নিয়ে আসতে পারেন, কোন কোন টাইপের উদ্যোগগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। প্রথমেই বলবো যে যদি দেশীয় পণ্য নিয়েই কাজ করতে চান, আপনি আগে দেখেন আপনার আশেপাশে কোন প্রোডাক্টটা ভালো আছে, অথবা আপনার কোন জায়গাতে আপনার স্কিলটা ভালো আছে, সেই জায়গাটা নিয়ে কাজ করবেন। আপনার প্যাশনটাকে সামনে নিয়ে আসবেন। দেশীয় পণ্য জামদানিও আছে। এখন আপনি যদি মনে করেন যে জামদানি তো অনেক ভালো টাকায় সেল করতে পারবো, তো আমি জামদানি নিয়েই কাজ শুরু করি, তাহলে সেটা সম্পূর্ণ ভুল একটা ধারণা হবে আপনাদের জন্য, একদম ভুল একটা বিজনেস হবে। আপনারা চিন্তা করবেন আগে যে আপনি যদি জামদানি সম্বন্ধে জানেন, আপনি যদি মনে করেন যে জামদানি কত কাউন্টের সুতা, কোন কাউন্টের সুতাতে কোন জামদানিটা সব থেকে সফট হবে, কোন জামদানি ওয়াশ কিভাবে করে, সেটাকে মেনটেন কিভাবে করে, তাঁতিদের সাথে কথা কিভাবে বলতে হয়, এই জিনিসগুলো যদি আপনি জানেন বা আপনার প্যাশন থাকে, তাহলে আপনি সেটা নিয়ে ডেফিনেটলি কাজ করতে পারেন। আর যদি সেটা না জানেন, তাহলে আপনি শখের বশে এসে মার্কেট নষ্ট করেন না। আপনার যেইটাতে নাকি প্যাশন আছে, যেটাতে নাকি আপনার আগ্রহ আছে, আপনি জানেন সে ব্যাপারে কিছু, তাহলে সেই প্যাশন, সেই জানাটাকে আপনি পলিশ করেন, সেই স্কিলটাকে আরো সামনে নিয়ে আসেন, নিয়ে এসে দেন আপনি শুরু করেন। তারপর আপনাদের জন্য কিছু প্রোডাক্টের কথা আমি বলে দিচ্ছি, আপনারা চিন্তা করে দেখেন যে এগুলোর ভিতরে আপনাদের প্যাশনটা কাজ করে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরও জানি না যে আসলে আমার ভিতরে কোনটা নিয়ে আগ্রহ আছে, অনেক সময় ডিসকাশনে সেগুলো বের হয়ে আসে। আমাদের এখানে হ্যান্ডিক্রাফট, ক্লথিং, ব্লগিং, ফুড, ফ্যাশন, হোম ফার্নিশিং, জুয়েলারি, এগুলো নিয়ে অলরেডি কাজ হচ্ছে। পাশাপাশি তামা কাঁসারও কাজ হচ্ছে, পাশাপাশি মাটির দ্রব্যাদির কাজ হচ্ছে, পাশাপাশি শীতল পাটি হচ্ছে, ব্লক বাটিক হচ্ছে। তো এই ধরনের অনেক ধরনের পণ্য আছে, প্রায় 150টার মতো পণ্যের লিস্ট আমরা করেছি দেশীয় পণ্যের সিলেবাস হিসেবে, সেটা আখ্যায়িত, যেটার ভিতরে আপনি আগে স্টাডি করেন, করে আপনি দেখেন যে অ্যাকচুয়ালি কোন পণ্যের উপরে আপনার আগ্রহটা আসতে পারে, সেটা নিয়ে কিছুটা পড়াশোনা করেন, নিজের কিছুটা স্কিল ডেভেলপ করেন। করলে দেখবেন যে আপনার নিজের কাছে ভালো লাগছে, নিজেই আপনি বুঝে যাবেন আসলে কোনটা নিয়ে কাজ করা উচিত। তো সেটাকে আমি বলবো যে অবশ্যই প্যাশনের কথাটা চিন্তা করবেন। প্যাশনের কথা চিন্তা না করে আপনারা কখনোই কাজ শুরু করবেন না। আচ্ছা, এই স্লাইডটা আমি মনে হয় একটু স্কিপ করি। আমি যদি সরাসরি ই কমার্স বিজনেসে এসে পড়ি যে কিভাবে স্টার্ট করবেন, এটা 2টা ফর্মে আছে। এখানে একটা আছে, সাথে আমি মুখে একটা বলবো এফ কমার্স এবং ই কমার্স কিভাবে স্টার্ট করবেন। তো ই কমার্স স্টার্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার বিজনেসটাকে রেজিস্টার করবেন। রেজিস্টার মানে হচ্ছে আপনার জয়েন্ট স্টকে আপনি সার্চ দিয়ে আপনি যদি মানে জয়েন্ট স্টকের আরজেএসসির ফর্মালি রেজিস্ট্রেশন করে আনতে চান, আপনার নামটাকে নিবন্ধন করতে হবে। সেখানে আগে সার্চ দিয়ে দেখবেন যে এই নামে অন্য কোনো কোম্পানি আছে কিনা। যদি দেখেন নাই, ওরাই আপনাকে একটা টাইম দিয়ে দিবে, সেই টাইমের ভিতরে আপনাকে হচ্ছে কি ব্যাংকে পেমেন্ট করে সেই নামটাকে আগে লক করতে হবে। লাইক আপনি হয়তোবা, আমি নিশাস কালেকশন নামে একটা অনলাইন স্টোর খুলতে চাই, আমি আগে আরজিএসসি তে চেক করে দেখবো যে এটা নিয়ে আসলে কোনো নাম আদার্স কোথাও আছে কিনা। আর আমি হুট করে খুলে ফেললাম একটা ওয়েবসাইট, কিন্তু আমি জানলামও না যে এই নামে অলরেডি আরেকজনের লিগাল পেপারও হয়ে গেছে। এর জন্য আগে আপনার জানতে হবে যে
এই নামে আদার্স কারো কোনো উদ্যোগ আছে কিনা। খামোখা এই নামের জন্য আরেকজনের উদ্যোগটাকে আপনারা নষ্ট করবেন না, এই জন্য নামটাকে সার্চ দিয়ে দেখবেন। এবং ফেসবুকের জন্য আমি সেম কথাটাই বলবো যে ফেসবুকেও আপনি যখন পেজ খুলবেন আপনাকে নামটাকে সার্চ দিয়ে দেখবেন যে এই নামে অন্য কোনো পেজ, বিজনেস পেজ আছে কিনা। যদি না থাকে দেন সাথে সাথে আপনারা সেই নামটাকে লক করে ফেলেন। আচ্ছা, লক করবেন কিভাবে? আরজিএসির জন্য তো আপনি সেখানে একটা পেমেন্ট দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে আপনি লক করবেন। ফেসবুকের জন্য আপনার যেটা করতে হবে, আপনি তখন একটা পেজ খুললেন, কিন্তু এই পেজটাকে আপনি সিকিউর করার জন্য, মানে পেজের নামটাকে সিকিউর করার জন্য আপনি একটা ডোমেইন কিনে ফেলবেন। আপনার ডোমেইনটাই কিন্তু হবে আপনার হাতিয়ার। মানে আপনাকে আলটিমেটলি পরে কিন্তু ই কমার্স বিজনেসে মানে কনভার্ট করতে হবে। তো যখন আপনি ই কমার্স বিজনেসে কনভার্ট করবেন তখন আপনার এই ডোমেইন নামটা আপনাকে হেল্প করবে। নাহলে দেখা যাবে যে আপনি যে নামে পেজটা খুলেছেন সেই নামে ডোমেইন আরেকজন অলরেডি নিয়ে নিয়েছে একটু ফেমাস হওয়ার পরে। এরকম হচ্ছে কিন্তু আমাদের অহরহ, কোনো একটা নাম ফেমাস হয়ে যাচ্ছে সেই নামটা কিন্তু মানুষজন নিয়ে নিচ্ছে। সো এই জায়গাটায় আমি বলবো যে অবশ্যই সার্চ দিয়ে নামটাকে আগে ঠিক করে দেখবেন যে এটা আছে কিনা এবং পরে সেটাকে প্রোটেক্ট করে ফেলবেন। আচ্ছা, অনলাইন পেমেন্ট গেটওয়ে আপনারা যদি মানে ই কমার্সটাকে রেডি করে ফেলেন, আপনার আগে ওয়েবসাইটটা রেডি করতে হবে। ওয়েবসাইটটা রেডি করার প্রথমে হচ্ছে জয়েন মার্কেট প্লেস, সেটাই যে আপনি একটা ওয়েবসাইট রেডি করতে হবে। আর যদি আপনি ওয়েবসাইট রেডি নাই করতে পারেন আপনি কোনো একটা মার্কেট প্লেসে জয়েন করতে পারেন। তো সেই মার্কেট প্লেসটা বাংলাদেশে অনেক ধরনের মার্কেট প্লেস আছে, অনেক বড় বড় মার্কেট প্লেস আছে, যে কোনো একটাতে আপনি জয়েন করতে পারেন অথবা মানে একটারও বেশি করতে পারেন। তবে প্রথমে একটা দিয়ে শুরু করে আপনি এক্সপিরিয়েন্সড হন বা নিজেই করে একটা এক্সপিরিয়েন্স হন যে কিভাবে এটা করতে হয়। নিজে করে ফর্মালি স্টার্ট করাটাই বেটার। আমি মনে করি যে প্রথমে আমি মনে করি নিশাস কালেকশন দিয়ে স্টার্ট করব। আমি ছোট করে একটা ওয়েবসাইট করলাম, খুব বেশি এখানে ইনভেস্টে যাব না। আমার ওয়েবসাইটে 100টা বাটন থাকতে হবে তা না, আমি খুবই সিম্পল আগে একটা ওয়েবসাইট করি কারণ এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো সেখানে আপনার হচ্ছে কি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হবে। বাংলাদেশে 3-4টা সুনামধন্য পেমেন্ট গেটওয়ে সলিউশন নিয়ে আসছে বিভিন্ন 3-4টা কোম্পানি। তাদের সাথে কথা বলে একটা পেমেন্ট গেটওয়ে ই কমার্স সেক্টরে অবশ্যই থাকতে হবে। অ্যাজ আই মেনশন আর্লিয়ার যে আপনার অনলাইন ট্রানজ্যাকশন ছাড়া কিন্তু ই কমার্স হয় না। তো সেখানে কিন্তু আপনার পেমেন্ট গেটওয়ে আপনার ই কমার্স সাইটে অবশ্যই থাকতে হবে। এবং পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনি ফর্মাল করার পরে আপনার যে কাজগুলো করবে, আপনার যে ডেলিভারিগুলো, আপনার পণ্য আরেক জায়গায় ডেলিভারি হবে, সেটার জন্য আপনার কিন্তু একটা লজিস্টিক পার্টনার লাগবে। লজিস্টিক পার্টনার আপনি অনেকে ভাবতে পারে, অনেকে ভাবে যে আমার তো ফুডের কাজ করি, আমি আমার বাসার দারোয়ানকে দিয়ে পাঠিয়ে দিব। আসলে এভাবে বিজনেস হয় না। আপনাকে একদম ফর্মাল ওয়েতে চিন্তা করতে হবে যে দারোয়ান তো প্রফেশনালি ফুডটাকে ডেলিভারি দিতে পারবে না, তার জন্য একজন প্রফেশনাল লোক লাগবে। তো তার জন্য আপনার একটা লজিস্টিক পার্টনার নিয়ে নেবেন। ডকুমেন্টেশন হচ্ছে গিয়ে একদম, যদি আমি পরে বলছি, বাট ডকুমেন্টেশন অনেক ইম্পর্টেন্ট। আপনি আরজিএসসি যদি করেন, আরজিএসসি যদি নাও করেন, ট্রেড লাইসেন্স করে আপনি বিজনেসটা স্টার্ট করলেন, ডকুমেন্টেশনগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। আপনার ট্রেড লাইসেন্স করে আপনার সাথে সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলতে হবে। আপনি এটা খেয়াল রাখবেন, যেদিন থেকে নাকি আপনার ট্রেড লাইসেন্স হবে সেদিন থেকে আপনি আপনার উদ্যোগের বয়স কাউন্ট করা শুরু হবে। সো আপনার জন্য প্রত্যেকটা উদ্যোক্তার জন্য এই জিনিসটা আমি সবসময় বলি যে ট্রেড লাইসেন্সটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যখন ডোমেনটা নিয়ে নেবেন সেই নামে আপনি ট্রেড লাইসেন্সটা করে ফেলবেন। আপনার অনেকে হয়তো ভাবে যে আমার বিজনেসে আমার ইনভেস্টর লাগবে, আমি ব্যাংক থেকে লোন নিব। প্রথম 6 মাসে তো আপনাকে কেউ লোন দিবেও না। প্রথমেই আমরা এটা চিন্তা করা শুরু করি যে আমি একটু লোন নিয়ে বিজনেস শুরু করবো। তো এই প্রথমত এই চিন্তা করবেনই না। দ্বিতীয়ত যখন লোন নেওয়ার সময় আসবে তখন আপনি ডকুমেন্টেশনের জন্য আটকে যাবেন, প্রপার ওয়েতে ডকুমেন্টেশন গুলো থাকে না আপনাদের কাছে। তো সেখানে আমি বলবো যে আপনারা অবশ্যই প্রপার ওয়েতে আগে আপনি ট্রেড লাইসেন্স করবেন, সেখান থেকে আপনার উদ্যোগের বয়স কাউন্ট হবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট করবেন। সেই ব্যাংকের ভিতরে যদি আপনার 100 টাকারও ডেলিভারি ট্রানজেকশন হয় সেইটাও আপনি ব্যাংকের মাধ্যমেই করেন। কারণ ব্যাংক কিন্তু দেখবে যে আপনি কত টাকা ট্রানজেকশন করছেন, আদৌ করছেন কিনা। তো সেই ট্রানজেকশনের উপরে বেস করেই কিন্তু সে আপনাকে লোন দেওয়ার কথা চিন্তা ভাবনা করবে।
এই জন্য প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা রেকর্ড করে রাখবেন, প্রত্যেকটা ট্রানজাকশন আপনারা ব্যাংকের মাধ্যমে করবেন। আমরা আসলে অনেক সময় ভুলে যাই, ভাবি আচ্ছা ঠিক আছে আজকে টাকা উঠিয়েছি কালকে ব্যাংকে রাখবো, কিন্তু দেখা যায় যে আজকেই টাকা শেষ হয়ে গেল। তো আমরা এই জায়গাটায় বলবো আমাদের নারী উদ্যোক্তাদেরকে যে এই জায়গাটা আমরা একটু সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব একদিন পরে হোক পেমেন্ট, কিন্তু সেটা ব্যাংকের মাধ্যমে হোক, প্রপার চ্যানেলে হোক, তাহলে আপনার হিসাব রাখতেও সুবিধা হবে। এবং আপনার বিজনেসের জন্য যেটা আপনার করতে হবে, প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। সেই ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করবেন? সেই ব্র্যান্ডিংটা হচ্ছে আপনাকে আমরা আমাদের গ্রুপে যেটা শিখাই সেটা হচ্ছে যে আপনাকে আগে সেলফ ব্র্যান্ডিং করতে হবে। আপনি যদি সেলফ ব্র্যান্ডিং করেন তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু অটোমেটিক্যালি ব্র্যান্ডেড হয়ে যাবে। তারপরেও আপনার এই ব্র্যান্ডিং নিয়ে, আপনার প্রোডাক্ট মার্কেটিং নিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং নামে একটা কোর্স আছে, সেটা যে কোনো জায়গায় আপনারা করতে পারেন, অনলাইনে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স অফার করে, তো আপনারা সেগুলোতে এনরোল করেন। কারণ আপনি অনলাইনে বিজনেস করবেন আর সো আপনাদের জন্য আমার মানে পরামর্শ এটাই যে প্রথমে হচ্ছে আপনারা ট্রেড লাইসেন্সটা করবেন। আর যদি আপনারা জয়েন্ট স্টকের মাধ্যমে একদম আরজিএসসি মাধ্যমে কাজ করতে চান পার্টনারশিপ নিয়ে, তাহলে আরজিএসসি থেকে সেই ডকুমেন্টগুলো রেডি করবেন এবং সেখানে ওটা করার পরও আপনার ট্রেড লাইসেন্স লাগে। তো ট্রেড লাইসেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেন ওয়েবসাইটের জন্য একটা ডোমেন রেডি করা, দেন আপনার পেমেন্ট গেটওয়ে রেডি করা, আপনাদের ডকুমেন্টেশন টোটালি রেডি রাখা, টোটালি আপনাদের রেকর্ডে রাখা, আপনাদের কোনো একটা মার্কেট প্লেসের সাথে যুক্ত হওয়া এবং লজিস্টিক পার্টনার সিলেক্ট করা, এবং পাশাপাশি আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স করা। এবং শুধু ডিজিটাল মার্কেটিং না, যখনই সুযোগ পাবেন যে কোনো কোর্স আপনার মনে হয় যে আপনার উদ্যোগের সাথে যাচ্ছে, আপনারা সেগুলো করবেন। যেমন আমি যদি বলি যে আমি এখন কাপড় নিয়ে কাজ করি, আমার ফটোগ্রাফি শেখার কি দরকার? কিন্তু আপনার ফটোগ্রাফি শিখতে হবে। আর এখন আমি যদি বলি যে আমি খাবার নিয়ে কাজ করি, আমি তো রান্না বান্না শিখবো, আমার ফটোগ্রাফি শেখার কি দরকার? আপনার শিখতে হবে। তো কিছু কিছু কমন কোর্স আছে যেগুলো নাকি আপনার শেখা দরকার। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স হচ্ছে সমস্ত উদ্যোক্তাদের জন্য, সেরকম ফটোগ্রাফি কোর্সও হচ্ছে সমস্ত উদ্যোক্তাদের জন্য। এটা হচ্ছে কমন জিনিস যে সবগুলোর সাথে যায়। এখন মনে করেন বেকিং নিয়ে ওয়ার্কশপ, আপনি শাড়ির কাজ করেন, আপনার তো বেকিং এর ওয়ার্কশপে দরকার নেই, তাহলে আপনি সেটা বাদ দিবেন। সো যেটা দরকার নেই সেখানে খামোখা যে আপনার সময়ও নষ্ট, পয়সাও নষ্ট। সো যেই জায়গাটা আপনার শেখা দরকার আপনি সেই জায়গাটাই শেখার চেষ্টা করেন, সেই জায়গাটায় ফোকাস করেন। দেখবেন যে আপনি নিজেও শিখতে পারছেন, আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে বা আপনার আশেপাশে যারা উদ্যোক্তা আছে তাদেরকেও শেখাতে পারছেন। এবং অবশ্যই কম্পিটিশন মার্কেটে থাকবেই, এই জিনিসটা খেয়াল রাখবেন। কম্পিটিটর ছাড়া আপনি কখনো কাজ করতে পারবেন না, কিন্তু কম্পিটিশনকে কখনো শত্রু ভাববেন না, কম্পিটিশনকে বন্ধু ভাবেন। এবং চিন্তা করবেন আমাদের স্কুলে তো আমরা বন্ধুদের সাথে তো কম্পিটিশন করতাম না, কিন্তু দিন শেষে কিন্তু আমরা ভালো বন্ধুই থাকতাম। তো সেরকম ভাবেই আপনারা কম্পিটিটরকে বন্ধু ভাববেন, কিন্তু চিন্তা করবেন যে তার থেকে আমি এক স্টেপ কি ভালো স্ট্র্যাটেজিক অফার দিতে পারি, সেই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। তো আমার প্রেজেন্টেশনের টাইম শেষ অলমোস্ট। আপনারা যদি আপনারা কোনো কোয়েশ্চেন করতে চান আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আরো হাফ অ্যান আওয়ার আছি আপনাদের সাথে। সো ফারিহা, ওভার টু ইউ। ফারিহা শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে শুনতে পাচ্ছি না। পাচ্ছেন আমাকে? এখন এবার শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ইনফরমেটিভ প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে যেসব কোয়েশ্চেন এসেছে তার মধ্যে বেশিরভাগ অ্যান্সারই আপনি বলেই দিয়েছেন আপনার প্রেজেন্টেশনের থ্রুতে। তবুও আমরা কিছু কোয়েশ্চেন্স নিব। তো আমার একটি কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যখন মানে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে তারা যখন কোনো নতুন স্টার্ট আপ করতে চায় বা নতুন কিছু শুরু করতে চায়, তারা ঠিক সেই এনকারেজমেন্টটা অনেক সময় পায় না বা সঠিক অ্যাপ্রিসিয়েশনটা পায় না। সেই ক্ষেত্রে অনেকেই দমে যায়, অনেকে শুরু করবে চিন্তা করেও করতে পারে না। তো তাদের জন্য আপনি কিছু যদি বলতেন তাহলে।
মানে এটা অনেক আমি আসলে কোয়েশ্চেন গুলো দেখছিলাম আর কি। হ্যাঁ, যারা স্টার্টআপ নিয়ে কাজ করতে চায় বেসিক্যালি, একটা সময় ছিল আসলে যে যখন নাকি আমরা আম, পরিবার থেকে কিছুটা বাধা পেতাম, বাধার সম্মুখীন হতে হতো আমাদেরকে। বাট এখন কিন্তু সিনারিও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু মানে পরিবারও চায় যে আমার সন্তান কিছু করুক, একটু ক্যারিয়ারিস্টিক হোক। হ্যাঁ, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। তারপরেও তারপরে এখনো বাধা আছে, এমন না বাধা নেই, অবশ্যই আছে। তো সেই জায়গায় আমি বলবো যে আমার স্বপ্নটা কি, সেই স্বপ্নটা আগে আমার বোঝাতে হবে আমার পরিবারকে। বা আমার স্বপ্নটা আমার পরিবারের ভিতরে কিন্তু ছড়িয়ে দিতে হবে। যখন নাকি আমার বাবা মা দেখবে যে আমি এই স্বপ্নটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং আমার স্বপ্নটা যদি সত্যি হয়, আমার বাবা মা অবশ্যই মানবে। আর যদি নাই মানে তাহলে ঠিক আছে, আপনি যদি ফিল করেন যে আপনার স্বপ্ন পারফেক্ট এবং আপনি এটাকে নিয়ে সামনে এগোতে থাকবেন, এগোতে পারবেন, তাহলে আপনি এগোন, নিজের স্বপ্নের সাথে থাকেন। যদি আপনি সত্যি সত্যি হন, আপনার ফ্যামিলি আপনাকে মানে একটা না সময় আপনাকে সাহায্য করবে এবং আসবে আপনার কাছে। সো এই জায়গাটায় আমি বলবো যে নিজের স্বপ্নের সাথে লেগে থাকেন, এখানে কম্প্রোমাইজ করেন না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কি পরিমাণ ক্যাপিটাল বা মূলধন নিয়ে একটি ই-কমার্স বিজনেস শুরু করা যায়? ক্যাপিটাল, যদি আমি বলি যে আমি সেদিন যখন সিলেটে গিয়েছিলাম, তো সিলেটে মানে স্টোরিটা বলছি মানুষের বোঝার জন্য। তো একজন আছেন যে সে লাখপতি হয়েছে কোনো কিছু সেল করে। তো আমাদের এখানে যে চিফ গেস্ট ছিলেন, উনি প্রশ্ন করেছিলেন যে আপনার ইনভেস্টমেন্টটা কত ছিল। তখন উনি বলেছিলেন যে আমি তো আসলে আমার চাষির কাছ থেকে এই জিনিসটা এনে সেল করতাম। তো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল মাত্র 500 টাকা, এবং সেখান থেকেই কিন্তু আমি আজকে লাখপতি হয়ে গিয়েছি। সো ইনভেস্টমেন্টটা কিন্তু আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের উদ্যোগটা নিতে চাচ্ছেন, কোন ধরনের উদ্যোগের সাথে নিজেকে জড়াতে যাচ্ছেন। এবং আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে প্রথমেই হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে নামবেন না। প্রথমে একদম ছোট একটা স্কেলে আপনারা স্টার্ট করেন। যখন দেখবেন যে আপনি রেসপন্স ভালো পাচ্ছেন, তখন আপনার আস্তে আস্তে ইনভেস্টমেন্টটা বাড়ান। তার আগে অল্প ইনভেস্টমেন্ট নিয়ে আপনি এগোতে থাকেন, বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আপনি এগিয়েন না। এটি আমার সাজেশন। ধন্যবাদ। সেক্ষেত্রে প্রোডাক্ট নির্বাচনের জন্য কি এই ক্যাপিটালটা অনেক বড় একটা রোল প্লে করেন নাকি আমরা ওই মানে যেকোনো প্রোডাক্টের পিছনে তো একটু লাউড করতে হবে, কথা শুনতে সমস্যা হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, মানে একটু আস্তে শোনা যাচ্ছিল। ঠিক আছে। তো সেক্ষেত্রে তো প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে ক্যাপিটাল একটা বড় রোল প্লে করতে পারে। অবশ্যই। তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনার কাছে? প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে আমি যেটা চিন্তা করি যে আম, যে জায়গাটা আমার নাকি স্কিল আছে ভালো, এটা আমি প্রেজেন্টেশনও বলেছি এবং এটা আমি প্রত্যেকটা জায়গায় বলি, যে প্রোডাক্ট নির্বাচন মানে হচ্ছে যে আমি আমার উদ্যোগটা কি, উদ্যোগটাকে সামনে নিয়ে আসবো, আমার প্রোডাক্টটা কি হবে। আমি কোনো সার্ভিস বেসডও প্রোডাক্ট হতে পারে। আমার এলাকায় হয়তো বা আশেপাশে কোনো গ্রোসারি শপ নেই, তাহলে আমি তো অনলাইনে একটা ছোট গ্রোসারি শপ দিতে পারি। জাস্ট অ্যান এক্সাম্পল, যে আমার শুধু এই এরিয়া ভিত্তিক আমি গ্রোসারি সার্ভিসটা দিব। তো আপনি সেই দিকে কাজ করতে পারেন, দেখবেন যে আপনার এখানে ডিমান্ড কোন দিকে আছে। আর যদি শুধুই প্রোডাক্ট বেস হতে হয়, সেখানে আপনি দেখবেন যে আপনি কোন জিনিসটা ভালো জানেন। এখন আপনি রান্না ভালো যদি জানেন, তাহলে যে রান্নাটা ভালো জানেন সেটা নিয়ে কাজ শুরু করেন, সেখানে আপনি ইনভেস্টমেন্ট বেশি লাগবে না। আর যদি আপনি মনে করেন আপনি ক্রাফটিং ভালো, গহনা বানাতে পারেন, ভালো ক্রাফটার, আপনি সেই জিনিসটাকে সামনে নিয়ে আসেন। আমাদের দেশীয় পণ্যের কিন্তু অভাব নেই, 150টা লিস্ট আমরা সোফার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। সেগুলো দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে আমরা আসলে কোন জায়গাটা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু অবশ্যই কেউ, আমি বারবার বলছি, ফ্যাশন নিয়ে কাজ করবেন না। ফ্যাশন মানে যে আহ, আহ, এখন জামদানি ট্রেন্ড চলছে, আমিও জামদানি শুরু করে দিই, বা এখন কাজু বাদামের ট্রেন্ড চলছে, আমিও কাজু বাদামের উদ্যোগটা শুরু করে দিই, এটা হচ্ছে ফ্যাশন। যে এই ট্রেন্ডটাকে আমি যেন ফলো করি, না না, এই জিনিসটা ভুলেও করবেন না। যে জিনিসটা আপনি জানেন আপনি সেই জিনিসটা করবেন। কারণ আপনি এই ফ্যাশন নিয়ে কাজ করবেন, আপনি আরেকজনের প্যাশনটাকে নষ্ট করবেন। এটা করেন না। কারণ আরেকজন অনেক কষ্ট করে মার্কেটে একটা নিজের স্থানে আসছে। তো
সেই জায়গাটা আপনার এই ফ্যাশনেবল বিজনেসের জন্য, আপনার ফ্যাশনেবল চিন্তা ভাবনার জন্য ইন্ডাস্ট্রি মার্কেটটা নষ্ট হতে পারে। তো সেই জায়গাটা আমি বারবার বলি সবাইকে স্ট্রিক্টলি যে আরেকজনের দেখা দেখি নিজে সেই উদ্যোগটা নিয়েন না, বরঞ্চ উদ্যোগটা নিবেন এই চিন্তা করে যে আপনার ভিতরে এটা নিয়ে প্যাশন কাজ করবে কিনা, আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন কিনা, আপনি এইটার ব্যাপারে কতটুক জানেন, বা এইটার ব্যাপারে আপনি স্টাডি করে ফার্দার আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন কিনা, এই ব্যাপারগুলো চিন্তা করা অবশ্যই প্রয়োজন। পাশাপাশি দেখবেন যে আপনি যে উদ্যোগটা শুরু করছেন সেটা কি কোনো প্রবলেমের সলিউশন করে কিনা। কোন একটা প্রবলেমের সলিউশন যদি নিয়ে আসতে পারেন সেটা হবে চমৎকার একটা উদ্যোগ। খুবই সুন্দর একটি উত্তর দিয়েছেন ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা শেষ প্রশ্ন নিব, সেটি হচ্ছে উইমেন এন্ড ই কমার্স ফোরামের সামনে একটা বিশাল সামিট আসছে, তো সেগুলো নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। রিসেন্টলি এটা নিয়ে বেশি কাজ হচ্ছে, এটা নিয়ে বেশি প্রেশারও আছে এবং আনন্দও আছি। তো আমাদের 25শে অক্টোবর আমাদের ওমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মবার্ষিকী যেটাই বলেন, তো সেই উপলক্ষে আমরা একটা সামিটের আয়োজন করেছি। তো সামিট ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্যাপার, অনেকেই বুঝতে পারছিলেন না যে সামিটটা কি। তো সেক্ষেত্রে আমি একটু বলি, সামিট বেসিক্যালি হচ্ছে যে 2 দিন 3 দিন ব্যাপী টানা কোনো টপিকের উপর একটা ডিসকাশন করা, দেশের শীর্ষস্থানীয় মানুষদেরকে নিয়ে এবং দেশের বাইরের আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থানীয় মানুষদেরকে নিয়ে ওই টপিকটার উপরে ডিসকাশন করে কোনো একটা সলিউশনে আসা। তো আমরাও সেটাকে সামিট বলে, আমরাও এবার চাচ্ছিলাম যে ওমেন ই কমার্স উদ্যোক্তাদেরকে নিয়ে, যারা যেসব নারীরা নাকি ই কমার্স নিয়ে কাজ করছে সেই উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা একটা সামিট করব। এবং এই সামিটের নামই হচ্ছে ওমেন ই কমার্স এন্টারপ্রেনারশিপ সামিট, সংক্ষেপে আমরা উই সামিট বলি। তো এই সামিটের উদ্দেশ্য হচ্ছে ই কমার্সের ইকোসিস্টেমটাকে কভার করা। তো আমাদের এখানে 2 দিন ব্যাপী টানা প্রোগ্রাম হবে, পরের দিনই হচ্ছে পূজা, তাই আমরা 2 দিন ব্যাপী করবো 24শে অক্টোবর এবং 25শে অক্টোবর। তো 24শে অক্টোবর 2:30 থেকে আমাদের শুরু হবে। ওপেনিং সেরেমনিতে আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরিন শারমিন আপা, এবং আমাদের সাথে সভাপতি হিসেবে থাকবেন আমাদের আইসিটি স্টেট মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক ভাই, এবং পাশাপাশি আমাদের এখানে আরো অনেক সম্মানিত গেস্ট থাকবেন, যেগুলো আপনারা সামনে সামনে মানে সব তো অনলাইনে, এবার তো অনলাইনে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের সাথে কত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবার যুক্ত থাকবেন। এবং প্রত্যেকটা প্যানেল, আমাদের প্রতিদিন 6টা করে প্যানেল ডিসকাশন হবে, এবং 2 দিনে 12টা টপিক আমরা কভার করব। এবং 12টা টপিকই হচ্ছে কি চমৎকার টপিক, যেগুলো নাকি আমাদের ই কমার্সের ইকোসিস্টেমটাকে কভার করবে। এবং একদম শেষে আমরা চেষ্টা করব যে এখান থেকে কোনো একটা সলিউশন বের করে নিয়ে আসা আমাদের উদ্যোক্তাদের জন্য। তো সবাইকে আমি বলবো যারা যারা যুক্ত আছেন যে সামিটটা হবে টোটালি ভার্চুয়ালি, অনলাইনে, কোনো অফলাইনে না। বাংলাদেশে এটা এবারই প্রথম হতে যাচ্ছে বিশাল বড় আকারে অফলাইনে, আমরা অনলাইনে সামিটটা করতে যাচ্ছি। ওমেন ই কমার্স এন্টারপ্রেনারশিপ সামিট 2020 দিয়ে সার্চ দিলে আপনি একটা ইভেন্ট পেজ পাবেন, সেখানে আপনি ডিটেল ইনফরমেশন পাবেন। সেখানে একটা গুগল ফর্ম আছে, আপনি এই ফর্মটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে আপনি একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট পাবেন ইসের পরে, সামিটের পরে। পাশাপাশি যারা সামিটে লাইভে থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, তাদের জন্য আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। এবং আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আসছে আপনাদের জন্য। সো আপনারা সবাই সামিটের সাথে যুক্ত থাকেন 24 আর 25 তারিখে। যদি 24 তারিখ শনিবার ছুটির দিন, 25 তারিখ যদিও অফিস ডে, কিন্তু আমার মনে হয় যে অনলাইনে আমরা তো যুক্ত থাকতেই পারি, কারণ এত চমৎকার টপিক, সেগুলো লাইভ থেকে দেখার যে মজাটা, পরে রেকর্ডেড ভার্সন দেখে আর কতটুকু বা মজা লাগবে। তো সবাইকে বলবো আপনারা যুক্ত থাকেন সামিটে, আপনাদের জন্য অনেক মজার মজার জিনিস আসছে, অনেক জরুরি জরুরি জিনিস আসছে। সো আপনারা রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাদের সামিটের জন্য পুরো সাফল্য কামনা করি। এবং আজকে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার কাছে খুব ভালো লেগেছে এই সেশনটাতে অংশগ্রহণ করতে পেরে। থ্যাংক ইউ সো মাচ।
সবাইকে এখন আমরা জানাচ্ছি যে আমাদের প্যানেল ডিসকাশন শুরু হবে। তো আমি এখন আমন্ত্রণ করব আমাদের প্যানেলের মডারেটর ফারজানা তন্নি, ওনার ডিজাইন হাইপ। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমাদের প্যানেল ডিসকাশন শুরু হবে। তো আমি আপনাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ফারজানা তন্নি, ওনার ডিজাইন হাইপ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উইমেন ই-কমার্স এন্টারপ্রেনিউর সেশন প্যানেল ডিসকাশন। আমাদের সাথে উপস্থিত আছেন লায়লা শারমিন, ওনার শাফরিয়ানা টাচ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন রাকিমুন বিনতে মারুফ জয়া, ওনার পরিধান শৈলী। আমাদের সাথে আরো উপস্থিত আছেন সামিয়া ফারা, ওনার ফারাস ওয়ার্ল্ড। এবং সবশেষে আমাদের সাথে উপস্থিত আছেন মাহফুজা পিঙ্কি, পিঙ্কিস ডিজায়ারের সম্মানিত ওনার। আপুরা, ধন্যবাদ আপনাদেরকে আমাদের আজকে প্যানেল ডিসকাশনে অংশ নেবার জন্য। কেমন আছেন সবাই? একে একে করে জানতে চাই। লায়লা আপু বলেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, জয়া আপু। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জয়া আপুর কাছে একটু চলে যাচ্ছি। কেমন আসসালামু লাগছে আলাইকুম। আপু? আমাদের আজকে প্যানেলে আসতে পেরে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, সামিয়া আপু একটু ইন্ট্রো দিবেন আপনার আপনার কাজ নিয়ে এবং আপনার পার্সোনাল লাইফ নিয়ে। আমরা ছোট করে একটু ইন্ট্রো শুনবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপু, শুনতে আচ্ছা, পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এরকম একটা প্ল্যাটফর্মে আমি সামিয়া ফারাজ ওয়ার নামে একটা অনলাইন পেজ আছে আমার। আমি ওমেন ক্লোদিং নিয়ে কাজ করছি, ডিজাইনার ক্লোদিং নিয়ে। আর উইতে আছি অনেকদিন ধরেই, ওয়ার্কিং কমিটির ডিরেক্টর হিসেবে আছি বারান্দা। আচ্ছা, থ্যাংক ইউ সামিয়া আপু। আমরা সবশেষে একটু পিঙ্কি আপুর কাছে চলে যাই। পিঙ্কি আপুর ইন্ট্রোটা শুনবো ছোট করে। পিঙ্কি আপু, আপনার আনমিউট করতে হবে। পিঙ্কি আপু, আপনাকে একটু আনমিউট করতে হবে, এটা মিউট হয়ে আছে। আপু পেরেছে? হ্যাঁ হ্যাঁ, এবার বলতে পারেন। হ্যাঁ আপু, এবার ঠিক আছে। জি জি আপু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ ইনোভেশন ফোরামকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি আপু মাহফুজা পিঙ্কি, নেত্রকোনা জেলা থেকে আপনাদের সাথে আছি। তো আমি উইয়ে জয়েন করি গত ফেব্রুয়ারি থেকেই। তখন আমি শিকার জানার চেষ্টা করছি। প্রথমে আমি যখন চরম হতাশায় ছিলাম। জি আপু। জি হ্যাঁ, আপু, আপনি বলুন। আমরা শুনছি। জি, আমরা শুনছি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা, শুনতে আপুর পাচ্ছেন? বোধহয়। হ্যাঁ হ্যাঁ আপু, আমরা শুনতে পাচ্ছি। আপনি কন্টিনিউ করেন প্লিজ। যখন আমি একটা কিছু করব বলে কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি ওই গ্রুপের সন্ধান পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমরা আপনার কাছে আবার পরে আসছি। আমি লাইলাপুর কাছে একটু চলে যাচ্ছি। তারপর রাজীব স্যারের পোস্ট রেগুলার ফলো করছি। ফলো করতে করতে আমি নিজেকে অনেকটা সাহসী ভাবতে শুরু করেছি। তারপর আমি ধীরে ধীরে একটা উদ্যোগ নেই, পিঙ্কি সিটি যারা নামে। এখানে আমি দেশি শাড়ি ও থ্রি পিস নিয়ে কাজ করছি। অসংখ্য ধন্যবাদ রাজীব স্যার এবং শ্রদ্ধেয় নিশা আপুকে আমার একটি প্ল্যাটফর্মের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ পিঙ্কি আপু। আমরা একটু লাইলাপুর কাছে চলে যাচ্ছি। লাইলাপু, আমরা একটু জানতে চাইবো আপনার বিজনেস প্লাস আপনার ফ্যামিলি মেনটেন করে কিভাবে আপনি এত দূর এগিয়ে আসলেন। এই গল্পটা যদি ছোট করে আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, এটা একটু শুনবো। আমরা জানি আপনার 3টা বেবি আছে, তো এই সবকিছু মিলিয়ে কিভাবে বিজনেস সুন্দর করে করছেন, এটা নিয়ে যদি একটু বলেন। সবার আগে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট।
আমার ফ্যামিলির সাপোর্টের জন্যই আমি আসলে কাজগুলো করতে পারছি। সেখানে আমার হাজবেন্ড আছে, আমার মা আছে, আমার ছোট বোন আছে, আমার বাচ্চারাও আমাকে অনেক হেল্প করে। তো ওদের সাপোর্টের কারণেই আমি আসলে কাজগুলো করতে পারি। তো যেহেতু অফ ডে ছাড়া আসলে আমি কাজগুলো করতে পারি না, অফ ডে তে আমার হাজবেন্ডের কাছে বাচ্চাদের রেখে তারপরে আমি আসলে কাজগুলো সবসময় করি। কারণ বাচ্চারাও সাপোর্ট করে, যে ওরাও বিরক্ত করে না বিষয়টা নিয়ে। তো ফ্যামিলি সাপোর্টের জন্যই আসলে কাজটা করা সম্ভব হচ্ছে, এছাড়া হতো না। আহ, আপু বিয়ের পর থেকে যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা থেকে ফিরে এসে আবার ক্যারিয়ারে চলে আসে, এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। আসলে আমাদের আপনার মতো এরকম অনেকেই আছে যারা অনেক দিন ক্যারিয়ার থেকে দূরে ছিল, সেখান থেকে এখনো সাহস অর্জন করতে পারছে না। তো আপনি যদি ওই গল্পটা আমাদেরকে একটু ছোট করে বলেন যে কিভাবে ওই জায়গাগুলো থেকে অবস্টাকেল গুলো ওভারকাম করে আমাদের উদ্যোক্তারা সামনে এগিয়ে আসতে পারে, ওই জায়গাটা যদি একটু বলেন। বিয়ের পর প্রায় 10 বছর পরে আসলে আমি শুরু করেছি। তো 10 বছর সময়টা আসলে অনেক স্ট্রাগলের ছিল। কারণ বিয়ের আগে না, পরেও আমি চাকরি করেছি অনেকদিন। কিন্তু একটা সময় আসলে ফ্যামিলি সাপোর্ট করতে যে চাকরি ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু চেষ্টা করে গিয়েছি আমি বিভিন্ন রকমের চাকরি করার। ব্যাংকিং সেক্টর ছিল, আহ সরকারি চাকরি ছিল, এগুলো ট্রাই করেছি, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি। এরপরেও যখন চাকরি করতাম তখন একটা সাপোর্ট ছিল, নিজেকে স্বাবলম্বী করার ওই জায়গাটাকে আসলে ছেড়ে দেওয়া যায় না। আসলে পরে মনে হয় যে না, কিছু একটা করা উচিত। সেইখান থেকেই আসলে শুরুটা। এরপরেই আহ, আমার বোন আমাকে ইন্সপায়ার করে যে অনলাইনে তো এখন সবাই বিজনেস করছে, তুমি চাইলে মনে হয় ট্রাই করতে পারো। তো এরপর আমি চিন্তা করলাম যে দেখি আসলে বিষয়টা কি, এটা সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি, বুঝেছি আসলে জিনিসটা কি। তারপরে অনলাইন শপিং তো আমরা সবাই করি কম বেশি, তো সেখান থেকে আইডিয়া নিয়েছি। এরপর পেজ খোলার বিষয়ে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আইডিয়া নিয়ে তারপরে আস্তে আস্তে আসলে শুরুটা এভাবে শুরু করেছি আমি। আচ্ছা, আমাকে কি ডিসকানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে কি হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে ঠিক এখন? হয়েছে। আচ্ছা, আই এম হ্যাঁ, এক্সট্রিমলি যাচ্ছে। সরি, আমার লাইনটা চলে গিয়েছিল সামহাউ। থ্যাংক ইউ লাইলা আপু। আমরা একটু সামিয়া ফারা আপুর কাছে যাব। সামিয়া ফারা আপুর কাছে আমি একটু জানতে চাইবো, আপুর লাইফটা অনেক স্ট্রাগলিং, আমরা শুনেছি, আমরা সবাই জানি, আপুকে পার্সোনালি আমি চিনি এবং খুবই রেসপেক্ট করি আমি আপুকে এই বিষয়টার জন্য। তো যেটা জানতে চাইবো সেটা হলো, কেন ই কমার্সটাকে আপনি চুজ করে নিলেন? আপনার কাছে তো আরো অনেক অপশন ছিল। তো ওই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন যে ই কমার্সটা কেন আপনি চুজ করলেন, এবং ই কমার্সটা আসলে কোন কোন দিক থেকে আচ্ছা আমাদের মেয়েদের জন্য বেটার, এই জায়গাটা যদি একটু ফ্লারিশ করেন। আচ্ছা, সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি এখানে সব পরিচিত মুখ, এজন্য আমার খুব হোমলি ফিলিংস হচ্ছে, মানে মনেই হচ্ছে না যে কোনো একটা অন এয়ারে আছি। যাই হোক, আর হাসছিলাম লায়লার কথা শুনে, কারণ আমার বোনের উৎসাহে মানে ওর মতো এটা আমার কমন পড়েছে, আমিও আমার বোনের উৎসাহে আমার কাজ শুরু করি। তো এই জন্য হাসছিলাম। তো আমাকে তন্নি যে প্রশ্নটা করেছে, আসলে ই কমার্স কে চুজ করেছিলাম, এবং ই কমার্স ছিল বলেই হয়তো বা আমি এখন আমার এই সামিয়া ফারা, এই যে সামিয়া ফারা মানুষটা, এটা ই কমার্সের জন্যই। কারণ আমার তো মেইন অবস্টাকলটাই ছিল যে আমি বাসার বাইরে গিয়ে কাজ করতে আমার সমস্যা হচ্ছিল। আই ওয়াজ অলসো ব্যাংকার, আমি ব্যাংকে জব করতাম। তো ব্যাংকে বাসায় ফিরতে দেরি হতো। ব্যাংক শিডিউল যদিও 9টা-5টা বলে, সেটা কখনোই এভাবে 9টা-5টা থাকে না, তোমরা সবাই জানো। তো এইসব কারণেই কিন্তু ফ্যামিলিতে ইনলজ দের বাসায় যে সমস্যাগুলো, দেরি হচ্ছে বাসায় ফিরতে, এগুলোই কিন্তু আমার একটা এই ধরনের কাজে আসার একটা মেইন বাধাটা আমি ওখান থেকেই শুরু হয়েছিল, যে দেরি হচ্ছে, অনেকটা সময় আমি বাসার বাইরে আছি। তো আমি যখন আমার ছেলেটা হলো, তখন আমার নিজের ভিতরেও এক ধরনের ফিলিংস হলো যে এত লম্বা সময় আমি এত নিউবর্ন একটা বেবিকে রেখে, মানে এটা সত্যি যে কোনো মায়ের জন্যই কষ্টকর। যারা করে, অনেকেই করেন, অনেকেই অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যাংকার আছে, তারাও তো বাচ্চা কাচ্চা মানুষ করেছেন, হ্যাটস অফ টু দেম, যে তারা এই জিনিসটা উতরে যেতে পেরেছেন যেভাবেই হোক। তো আমার খুব গিলটি ফিলিংস হতো, আমার খুব মনে হতো যে আমার এতটুকু একটা বাচ্চা, না খাইয়ে দিলে খেতে পারছে না, না ঘুম পাড়ালে ঘুমাতে পারছে না, এতটুকু বাচ্চা রেখে আমি কিভাবে 10-12 ঘন্টা বা মানে কখনো কখনো তারও বেশি কিভাবে আমি বাসার বাইরে থাকবো। সো নিজেই একটু মানে জবটা তো আগেই ছেড়েছিলাম, তো এই চিন্তাটা যখন মাথায় আসলো, জব ছেড়ে আমি বাসায় বসেছিলাম, কিন্তু তখন আবার আরেকটা চিন্তা হন্ট করতে শুরু করলো যে তাহলে আমি কি একজনের মা, একজনের ওয়াইফ, একজনের মেয়ে, এই পরিচয়ে শুধু পরিচিত হব? সেটা তো আমি আবার চাইনি।
আমি তো একটা নিজের পরিচয় চেয়েছিলাম, আমি তো নিজের একটা আইডেন্টিটি চেয়েছিলাম। তো এই যে একটা কনফ্লিক্ট, হ্যাঁ, যে আমি কিছু একটা হতে চাইছি কিন্তু আমি বাসার বাইরে অনেকক্ষণ থাকতে চাইছি না, এই জায়গাটাই এসেই ই কমার্সটা আমাকে ভীষণভাবে সাহায্য করলো। যদিও আমি কাজ যখন শুরু করেছি তখন আমি অফলাইনেই শুরু করেছি এবং আমার একটা ফিজিক্যাল শপ ছিল ফারাজবান নামে। আমি 2011 সালে আমার পেজটা খুলি, সেই আমার ছোট বোনের আইডিয়াতে। তারপর থেকে আমার কাজটা অনেক ইজি হয়ে যায়, কারণ আমি যে কাজটা করি ডিজাইনিং, ওইটা কিন্তু আমি মেনলি বাসায় বসেই করি। আর কিন্তু আমাকে ফেব্রিক কালেকশনের জন্য বাইরে যেতে হয়, তো ওগুলো ইউ ক্যান ম্যানেজ। আমি হয়তো বা সপ্তাহে 2 দিন চুজ করলাম, আমার আম্মুর কাছে বাচ্চাটাকে রেখে আমি সবাই আগে থেকে জানে যে আমি স্যাটারডেতে বাইরে যাব, স্যাটারডেতে আমি সারাদিন ফেব্রিক চুজ করব, কারিগর সিলেক্ট করব। তো এটা ইউ ক্যান ম্যানেজ। কিন্তু একটা অফিসে তো তুমি কিভাবে বলবে এটা যে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন কাজ করব? এখন তো তা অনেক পার্ট টাইম জব, অনেক কিছু চলে এসছে। তো আমার সময় আরোই ডিফিকাল্ট ছিল। আমি আসলে অনেক আগে শুরু করেছি, তখনকার কথা এখন অনেকে হয়তো বা রিলেট নাও করতে পারে। ইভেন আমি যখন 2011 সালে আমার পেজ শুরু করেছি, তখন অনলাইনে ফেসবুকে বিজনেস করা যায় এটাই খুব আনকমন একটা থিম ছিল। অনেকে ভাবছে যে বাসায় বসে ফেসবুকে ছবি দিয়ে কিভাবে বিজনেস করবে, এবং আমার কাস্টমার পেতেও প্রথম দিকে বেগ পেতে হয়েছে, কারণ তখন এই যে বিশ্বাসের জায়গাটা যে অনলাইনে বাসায় বসে তুমি একটা কাপড় পাবে, সেটা তুমি ঠিকঠাক মতো পাবে কিনা, তুমি যা চাচ্ছ কোয়ালিটি অ্যান্ড সব মিলিয়ে সেটা তুমি পাবে কিনা, সেটাই একটা বিশাল চ্যালেঞ্জ। তো ওই চ্যালেঞ্জগুলো তো নিয়েছি, কিন্তু আমার কাছে সেই চ্যালেঞ্জটা ইজিয়ার ছিল বাসার থেকে বেশিক্ষণ বাইরে থাকার চাইতে। সো আমার ই কমার্স ছিল বলেই বোধহয় আমি পেরেছি আমার এই ক্যারিয়ারটা করতে। থ্যাংক ইউ আপু, আমাদের অনেক ভালো লাগলো আপনি কেন ই কমার্স চুজ করেছেন। জায়গাটা অনেকের কাছে এখন পরিষ্কার হবে এবং আমাদের মেয়েরা আরো বেশি ইন্টারেস্টেড হবে যে হ্যাঁ এভাবে করেও আসলে চলে আসা যায়। অন্যান্য অ্যাকচুয়ালি যারা জব করছে তারা আসলে এই চ্যালেঞ্জটা অনেকেই নিতে পারে না, অনেকের প্রবলেম থাকে যে এই চ্যালেঞ্জটা নিতে পারে না। বিজনেস করা তো বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমরা যারা, আমি পার্সোনালি উইতে জব করছি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে, আমি বরং আপনাদের লাইফটার থেকে নিজের লাইফটাকে অনেক সেফ মনে করি যে আমার বিজনেস আছে বাট আমার তো একটা ফিক্সড ইনকাম আসছে, আমাকে এভাবে টেনশন করতে হচ্ছে না। বাট আপনাদের লাইফটা সিরিয়াসলি আমার কাছে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস লাগে, যে অনেক চ্যালেঞ্জিং বিষয়টা। তো এই চ্যালেঞ্জিং বিষয়টাতে আসার জন্য আপনাকে যে বিষয়গুলো খুব হেল্প করেছে, আমরা খুব চমৎকার ভাবে আপনার কাছ থেকে শুনলাম। আমি একটু জয়ার কাছে যাব। জয়া আমাদের মধ্যে টপ মোস্ট জুনিয়র। আমাদের যদি আমি উইয়ের কথা ধরি, প্রথমেই পিঙ্কি আপু আমাদের উইয়ের ব্যাপারে একটু বলেছেন। উই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাতে সারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলেমেয়েরা একসাথে কাজ করছে। যদিও 90% মেয়ে, বাট এখন ছেলেরাও আমাদের সাথে কাজ করছে। তো সেখানে স্টুডেন্টরা অনেক ছোট ছোট ছেলেমেয়েরা দেখে এখন এস্টাবলিশড বিজনেস ওম্যান হয়ে গেছে, বিজনেস করছে অনেক ছোট বয়স থেকে। তাদের মধ্যে জয়া আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভাইটাল পার্সন। আমাদের অলরেডি মডারেটরে আছেন, আমাদের ডিরেক্টর প্যানেলের মধ্যে আছেন, ওয়ার্কিং কমিটি। তো আমি জয়ের কাছে যাব। জয়া, আপনি স্টুডেন্ট লাইফের মধ্যে কিভাবে আপনার এই বিজনেসটাকে শুরু করলেন, বা স্টুডেন্টদের জন্য এই জিনিসটা কতটুকু সেফ, আপনি কতটুকু সেফ মনে করেন, এবং আপনি স্টুডেন্টের ব্যাপারে বলেন যে ওই সময় থেকে আসলে ক্যারিয়ার সিলেকশনের ব্যাপারে কি কি পদক্ষেপ ওরা নিতে পারে। ধন্যবাদ তন্নি আপু। আমি ছোট্ট করে একটু আমার পরিচয়টা দেই। আমি জয়া, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়াশোনা করছি। আর পাশাপাশি আমার একটা ছোট না, আমার উদ্যোগ আছে। আমি দেশি শাড়ি নিয়ে কাজ করছি। আমার উদ্যোগের নাম পরিধান শৈলী। আমি উইতে আছি গত অক্টোবর থেকে। গত বছর অক্টোবর মাসে আমি উইতে জয়েন করেছি। আর বর্তমানে আমি উইয়ের মডারেটর এবং ওয়ার্কিং কমিটি ডিরেক্টর। তো হ্যাঁ, আমি স্টুডেন্ট, যেহেতু একজন স্টুডেন্টের জন্য সে যদি পাশাপাশি একটা কাজ করতে চায়, যে আমি পড়াশোনার পাশাপাশি একটা কাজ করব, আমার নিজের একটা কিছু দাঁড় করাবো, প্লাস আমি যদি বলি আমার পকেট মানি বা আমার নিজের একটা ইনকাম, সেই ক্ষেত্রে ই কমার্স বিজনেসটা অনেক বেশি হেল্প করে। কারণ আমাদের যেমন একদম সারাদিন ক্লাস থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তো সারাদিন ক্লাস করে কোনো পার্ট টাইম জব করা সম্ভব না। আর টিউশনি ছাড়া এবং ই কমার্স বিজনেস ছাড়া আসলে আর কোনো ওয়েও নাই যে আমি নিজে একটা কিছু করব। তো সেখান থেকে আসলে মূলত আমি যখন মাত্র অনার্সটা আমার শুরু হলো, তখন থেকে আমার ইচ্ছা ছিল, আমার তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব। তো
তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যেহেতু ঘরে বসে খুব বেশি একটা সময় পাবো না আমার ক্লাস টাইমের পরে, আমি তখন টিউশনই করতাম। তো তখন আমি ই কমার্স বিজনেসটাকে বেছে নিলাম। তো তখন আসলে ই কমার্স নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমি প্রথমে একটা ফেসবুক পেজ খুলি, তারপরে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে একদম জিরো নলেজ ছিল আমার, যেটা সত্যি কথা। তারপরে আস্তে আস্তে আমি অনেক কিছু দেখা গেছে যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কাজ করতে গিয়ে আমি কাজ শিখেছি, বিজনেস করতে গিয়ে বিজনেস শিখেছি, যেটা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে। তো তারপরে আমার জন্য একদম পুরা আমি বলবো যে আশীর্বাদ স্বরূপ সবচেয়ে বেশি হেল্প করেছে আমাকে আমি যখন গত বছর উইতে জয়েন করি, তো উইতে জয়েন করার পর থেকে আমার বিজনেসের যে ল্যাকিং গুলো ছিল সেগুলো আমি সব মানে সব দিক আমি উইতে আসার পরে আসলে কভার হয়েছে। এবং ই কমার্স বিজনেসে যে একটা ক্যারিয়ার হতে পারে, প্লাস দেশি পণ্য নিয়ে কাজ করে যারা, তাদের যে একটা ক্যারিয়ার হতে পারে। কারণ আমি এতদিনের বিজনেসে আমি দেখেছি যে যারা আমরা লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমাদের দেশি পণ্য নিয়ে যারা কাজ করছি, আমাদেরকে আশেপাশে সবসময় আমাদেরকে শুনতে হয়েছে যে এই বিজনেসে কোনো ফিউচার নেই, এটা হচ্ছে শখের বিজনেস, এখন করছো করছে, এটা নিয়ে পরবর্তীতে কিছু করতে পারবে না। কিন্তু উইতে আসার পর আমি দেখলাম যে না, এখানে চিত্রটা পুরো ডিফারেন্ট। এবং আমাদের দেশি পণ্য নিয়ে আমরা যারা কাজ করছি, আমরা যদি ই কমার্সে টিকে থাকতে পারি, আমাদের খুব সুন্দর একটা ভবিষ্যৎ আছে। এবং এই ভবিষ্যৎটা এমন যে এখানে যে আমি শুধু আমার নিজের জন্য করছি, আমার নিজের একটা ক্যারিয়ার হচ্ছে, আমি নিজে খুব বড় একটা বড় কিছু করব এরকম না, আমি কিন্তু আমার দেশের জন্য কিছু করতে পারছি। তো তখন আমি আমার যে কনফিডেন্সটা ছিল বা আমার ব্র্যান্ডটা নিয়ে আমার যে স্বপ্নগুলো ছিল, এগুলো আস্তে আস্তে মানে উইতে আসার পর আমার এই জিনিসগুলো কনফিডেন্সটা আরো বেশি স্ট্রং হলো। এবং আমি তখন চিন্তা করলাম যে না, এখানে আসলে আসলে আমি কিছু করতে পারবো। তারপর থেকে আমি একদম মানে দিন রাত সময় দিয়ে আমি চেষ্টা করেছি আমার স্কিল ডেভেলপমেন্ট, তারপর ই কমার্সের যে জিনিসগুলোতে আমার ল্যাকিং আছে সেই জিনিসগুলো আমি কভার করে যেন আমি ভালো করতে পারি এই জায়গাটাতে। আর তারপরে আমাদের যখন এই প্যান্ডামিকটা শুরু হলো, আমাদের সবারই বিজনেসে খুব ভালো একটা লস বলি বা একটা গ্যাপ বলি, এটা ছিল। তো আসলে এর কারণে ওই টাইমটা আমরা মনে হয় সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে আমাদের বিজনেসে। এবং এই টাইমটা আমরা যে কাজে লাগাতে পেরেছি, এটা আমাদের বিজনেসটাকে যে আসলে কত হেল্প করেছে। এখন আমাদের বিজনেস আস্তে আস্তে এখন যেহেতু রান করছে, আস্তে আস্তে সিচুয়েশনটা ভালো হচ্ছে, এখন আমরা বুঝতে পারছি যে ওই টাইমটা আসলে ওইটা মানে আমরা বলি যে সাপে বর, যে সবার জন্য হয়তো অনেক ক্ষতি হয়েছে বা হয়েছে, কিন্তু ওই টাইমটাই আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের বিজনেসের ক্ষেত্রে। আর আমি স্টুডেন্টদের জন্য যেটা বলবো, আমরা সবসময় পড়ে এসেছি যে স্টুডেন্ট লাইফ হচ্ছে বেস্ট লাইফ। লাইফের একটা মানে আমরা যদি বলি যে আমাদের লাইফের যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশন গড়ার জন্য এই টাইমটা হচ্ছে সবচেয়ে বেস্ট, যাতে পরবর্তী থেকে আমাদের আফসোস করতে না হয় আমি তখন এটা কেন করলাম না, বা আমি এই জায়গাটাতে আসলে আমি ভালো করতাম। তা আমি যারা স্টুডেন্ট যারা কিছু করতে চান, সেটা ই কমার্স সেক্টরে হোক বা যেখানেই হোক, আমি বলবো যে আপনারা এখন থেকেই লিস্ট অনার্স লেভেলে আসার পরে একদম শুরু থেকেই আমাদের একটা প্রপার প্ল্যানিং করা উচিত। এবং সবচেয়ে বেশি যেটাতে আমাদের ফোকাস করা উচিত সেটা হচ্ছে নিজের বেসিকটাকে স্ট্রং করার ক্ষেত্রে। আমাদের বেসিকটা যদি স্ট্রং হয়, আমরা যদি লেখাপড়া করে আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যেখানেই যাই, নট নেসেসারি যে আমাকে বিজনেস করতে হবে বা আমাকে জবই করতে হবে, কিন্তু আমরা যেটাই করব সেই সেক্টরটাতে আমরা ভালো করব যদি আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়। ধন্যবাদ আপু। আপু, আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। আচ্ছা, জয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগছে জয়া এত সুন্দর করে এত ছোট বয়সে এত দূর এগিয়ে এসেছে। জয়া, তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, হার্টেস্ট কংগ্রাচুলেশন ফর ইউ। আমরা তোমাকে নিয়ে অনেক বেশি আশাবাদী, তোমার ভবিষ্যৎটা আমরা আরো সুন্দর দেখতে চাই এবং তোমাকে দেখে আমাদের অন্যান্য ছেলেমেয়েরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে, আমি আশা করছি এটা। আচ্ছা, আমি একটু পিঙ্কি আপুর কাছে চলে যাই। পিঙ্কিজ ডিজায়ারের ওনার মাহফুজা নাসরিন পিঙ্কি। আপু, একটু আনমিউট করতে হবে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন, সেটা আপনি অনেক দূর থেকে আমাদের সাথে আছেন। বিয়ের মাধ্যমে আপনি শুরুতেই ইন্ট্রোতে বলেছেন যে বিয়ের মাধ্যমে আপনি শুধু নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকে বিজনেসে অনেক সুন্দর এগিয়ে যাচ্ছেন। তো আপনার ওই ঢাকার বাইরে থেকে বিজনেস করার ক্ষেত্রে কি কি বাধা আপনাকে পেরিয়ে আসতে হয়েছে, আপনার কি কি সমস্যা এখনো আপনাকে ফেস করতে হচ্ছে, বা ঢাকার বাইরে যারা আছেন তাদের ব্যাপারে যদি কিছু পরামর্শ দেন, তাহলে ঢাকার বাইরের উদ্যোক্তাদের খুব উপকার হবে। পিঙ্কি আপু, পিঙ্কি আপু একটু আনমিউট করতে হবে। পিঙ্কি আপু, শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে সামি আপু?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, পিঙ্কি আপু আপনার মাইক্রোফোনটি আনমিউট করতে হবে। জি জি আপু, আনমিউট হয়েছে, আপনি বলতে পারেন এখন। আমরা জানতে চাচ্ছিলাম আপনার নেত্রকোনা থেকে ঢাকার বাইরে থেকে বিজনেস করার ব্যাপারে কি কি বাধা আপনি পেরিয়ে এই পর্যন্ত এসেছেন সেটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। জি আপু, আর শুনতে চাই কথাটা। জি শোনা যাচ্ছে কি? আমাকে কি শোনা যাচ্ছে? আপু আপনাকে আনমিউট করতে হবে। জি হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি এখন বলুন, শুনতে পাচ্ছি। পিঙ্কি আপু আবার আনমিউট করতে হবে আপনাকে। আচ্ছা, সামহাউ আপু ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। উনি বোধহয় একটু আমরা যারা পরে শুনতে পাচ্ছে তোমার কথাগুলো, কিছুক্ষণ পরে শুনতে পাচ্ছে হ্যাঁ না, উনি যেহেতু ঢাকার ঢাকার বাইরে। বাইরে থেকে, হ্যাঁ হ্যাঁ হুম। ঢাকার বাইরে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমরা আচ্ছা, আপুর জন্য আবার অসুবিধা একটু নাই। অপেক্ষা করি। আমি একটু লাইলা আপুর কাছে ফিরে যাব। লাইলা আপু, বিজনেস শুরু হওয়ার সময় সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট থাকে প্রোডাক্ট সিলেকশন। আমরা আপনার কাছে একটু প্রোডাক্ট সিলেকশনের ব্যাপারে একটু জানতে চাইবো। আর কিভাবে ওই প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে হবে, সোর্সিংটা কিভাবে করতে হবে, এটা একটু যদি আইডিয়া দিতেন তাহলে আমাদের নতুন উদ্যোক্তা যারা আছে ওদের খুব হেল্প হবে। এটার ব্যাপারে একটু বলুন। ধন্যবাদ তন্নি। প্রোডাক্ট সিলেকশন করতে হবে সবার আগে, চুজ করতে হবে সেই জিনিসটাই যেই প্রোডাক্টটা বা যে জিনিসটা বিষয়ে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি, যে জিনিসটা নিয়ে আমরা কাজ করতে আগ্রহী হব সবসময়, যে জিনিসটা নিয়ে আমাদের জানার আগ্রহ থাকবে, প্লাস আমরা মোটামুটি জানিও। যেমন আমি কাজ করছি কাপড় নিয়ে, যেমন টাঙ্গাইলের শাড়ি নিয়ে কাজ করি বা টাঙ্গাইলের থ্রি পিস নিয়ে কাজ করি। আমি ক্লোদিং এন্ড টেক্সটাইলে পড়ালেখা করেছি বলে আমার এই বিষয়টাতে জানা আছে, এবং আমি এরপরেও এটার বিষয়ে আরো জানার চেষ্টা করছি, এবং আমার এই বিষয়টার প্রতি আগ্রহ ছিল বলেই আমি এটা নিয়ে কাজ করতে আমার জন্য সহজ হয়। সামিয়া ফারা আপু যেমন ডিজাইনিং নিয়ে কাজ করছেন, সামিয়া আপু ডিজাইনিং পছন্দ করেন বলেই আপু এটা নিয়ে সহজে এগিয়ে যেতে পারছেন। আমরা রাকিমুন জয়াও সেম, সেও কাপড়টা নিয়ে কাজ করে, যেটা ওর পছন্দের জায়গা। শাড়ি বা থ্রি পিস এগুলো আমরা আসলে পছন্দ করি বলেই এগুলো নিয়ে আমরা বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা আমাদের ইন্টারেস্টটাকে ধরে রাখতে পারবো এমন কোনো প্রোডাক্টই আমাদের আসলে চুজ করা উচিত। সেটা হ্যান্ড পেইন্টও হতে পারে, সেটা গহনা বানানোও হতে পারে, হাতে তৈরি গয়না যেটা, বা যে কোনো জিনিসে যদি আগ্রহ থাকে সে জিনিসটা নিয়ে আসলে রিসার্চ করে সেটার উপরে নলেজ গ্যাদার করে নিয়ে কিন্তু কাজ করা যায়। আর সোর্সিং এর জন্য সোর্সিং সবসময় নিজেকে খুঁজে বের করতে হবে। তো আমি সবসময় একটা কথা বলি যে কোনো কিছু করতে চাইলে আসলে রাস্তায় নামলে রাস্তা আস্তে আস্তে ক্রিয়েট হয়ে যায়, পথ পেয়ে যাওয়া যায়। আপনি যত আগাবেন ততই আপনার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, বা আল্লাহ সেই রাস্তাটা সৃষ্টি করে দেবে। তো অনেক প্রবল আগ্রহ থেকে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করেন না কেন সেটা আপনি অটোমেটিকই পেয়ে যাবেন, এটা আমার কাছে মনে হয়। যেমন আমার কাছেও ফার্স্টে এটা সোর্স ছিল না, কিন্তু আমি কাজে আগ্রহী ছিলাম বলেই আমি আস্তে আস্তে এটাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি, এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের সবারই একই, সামিয়া ফারা আপু হোক, আমি হই, বা পিঙ্কি আপু হন, যেই হন, যারই এই বিষয়টাতে যে বিষয়ে আগ্রহ বেশি সেই জিনিসটা নিয়ে কাজ করার জন্য আহ আগ্রহ প্রকাশ করলে এবং সেটা নিয়ে লেগে থাকলে অবশ্যই রাস্তা পাওয়া যাবে, এবং সোর্সিং সহজ হয়, কোনো কঠিন হয় না মনে হয়। এন্ড অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি ধরে রাখতে হবে, কোন কোয়ালিটিটা ভালো হবে সেটা কাজ করতে করতে আসলে আগ্রহটার উপরেই ডিপেন্ড করবে। আর কাজ করতে করতেই মানুষ এটা বুঝতে পারে যে জিনিসটা আসলে কতখানি, কোনটা ভালো বা কোনটা খারাপ। আমাদেরকেও নলেজ গ্যাদার করতে হবে সেই জিনিসটা সম্পর্কে। আমরা না জানলে কিন্তু অন্যদেরকে জানাতেও পারবো না, বা ভালো প্রোডাক্ট ভালো সার্ভিসও দিতে পারবো না। আমাদেরকে সবার আগে জানতে হবে, তারপর হচ্ছে সেটা নিয়ে কাজ করার জন্য আগ্রহী হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ শারমিন আপুকে। প্রতিদিনের মতো আমাদের আজকের প্রোগ্রামেও থাকছে র্যাফেল ড্র এবং ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার সুযোগ। সেটি পেতে হলে আপনাকে প্রোগ্রামের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরপর যে আমি একটু জয়ের কাছে চলে যাচ্ছি। জয়, আপনার কাছে আমার প্রশ্ন, ঠিক প্রশ্ন না, আপনি পরামর্শ দিবেন এবং এটার ব্যাপারে একটু ক্লিয়ার করে আমাদেরকে বলবেন যে ই কমার্স বা এফ কমার্স আমরা যেটাই বলি সেখানে সেলফ ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তাটা কতটুকু, আর এই বিষয়টা আপনাকে আপনার জীবনে কতখানি সহায়তা করেছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ তন্নি আপু। ই কমার্স বিজনেসে আমরা যেটা দেখেছি বা এফ কমার্স বিজনেসে উই থেকে আমরা দেখেছি যে সেলফ ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিং আমরা যেটা বলি, এই জিনিসটা আমাদের উইয়ের যে উদ্যোক্তারা আছে তাদের ক্ষেত্রে
অনেকখানি হেল্প করেছে। তো আমাদের কাছে উই আসলে অনেক বড় একটা উদাহরণ যে উইতে আমরা যারা খুব ভালো করছে, যাদের সেল হচ্ছে, যাদের পেজের একটা পরিচিতি হয়েছে, আমাদের সবারই কিন্তু সেলটা শুরু হয়েছে যখন আমরা নিজেকে পরিচিত করাতে পেরেছি। আমাকে যখন একজন চিনছে, আমার মাধ্যমে আমার পেজটাকে চিনছে, আমার ব্র্যান্ডটাকে চিনছে। তো আ এভাবে আমি যদি শুরুতেই আমার প্রোডাক্ট নিয়ে সবসময় কথা বলি বা সেলের ব্যাপারে বলি, ফেসবুক পেজের ক্ষেত্রে যেটা হয় যে একজন পেজ ওনারকে কিন্তু কাস্টমাররা দেখতে পায় না। তো দেখতে পায় না বলে তারা যেকোনো পেজ থেকে কেনাকাটা করার ব্যাপারে বা সেই পেজকে অন্য কাউকে সাজেস্ট করার ব্যাপারে সবসময় তারা সেই কনফিডেন্সটা পায় না যে আমি এই পেজটা থেকে কিনবো, প্রোডাক্টটা ভালো হবে কিনা বা আমি এখান থেকে কেনাকাটা করব কিনা। কিন্তু যখন আমরা ওনারটাকে চিনি, যে হ্যাঁ এই পেজটা অমুক আপুর বা অমুক ভাইয়ার, তখন দেখা যায় যে হ্যাঁ উনাকে আমি চিনি বা উনি ভালো করছেন, ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি। উনার পেজ থেকে আমি যদি কেনাকাটা করি বা পাশাপাশি উনি যদি আমাকে কোনো একটা পেজের কথা সাজেস্ট করে, তাহলে সেখান থেকে আমি একটা ভালো পণ্য কিনতে পারবো। তো ই-কমার্স যেভাবে প্রসারিত হচ্ছে, তারপর মানুষ যেভাবে অনলাইনে কেনাকাটার প্রতি ঝুঁকে পড়ছে, এখানে কিন্তু বিশ্বস্ততার ব্যাপারটা, আস্থার ব্যাপারটা চলে আসে যে আমি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবো, এই প্রোডাক্টটা যদি ভালো না পড়ে বা আমি যখন অ্যাডভান্স পেমেন্ট করব, আমি সম্পূর্ণ অজানা একটা পেজে আমি কিভাবে টাকা অ্যাডভান্স করব। তো এই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো খুব ভালো একটা পেজ, সেই পেজের ওনারও খুব ভালো, সে বিশ্বস্ত, কিন্তু তাকে যেহেতু চিনছে না, এই কারণে তার কাছ থেকে কেনাকাটা করার ব্যাপারে মানুষ আগ্রহ পায় না। এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন একটা ওয়েবসাইট থেকে কিনতে যাই বা ফেসবুক পেজ থেকে কিনতে যাই, তো তার চেয়ে আমরা মনে করি যে আমি একটা গ্রুপ থেকে কিনি, কারণ গ্রুপে অ্যাটলিস্ট ফেসবুক মানে পেজের ওনারটাকে চেনা যায় বা তাকে দেখা যায়, তার আইডিটা আমরা পাই। তো এই ক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করি এবং নিজেকে আমরা পরিচিত করাই, তাহলে কিন্তু আমার জন্য এই কাজটা সহজ হয়ে যায়। যে কেউ যখন আমার কাছ থেকে কেনাকাটা করবে, সে একটা আস্থা পাবে যে না, আমি উনার কাছ থেকে কেনাকাটা করতে পারি যেহেতু উনাকে আমরা চিনি। তো এই আস্থার যে ব্যাপারটা, তারপর হচ্ছে প্রোডাক্ট সুইচ করার ব্যাপার। আমরা যখন আমাদের একটা পেজের মধ্যে যদি আমরা 10 রকম প্রোডাক্ট দেই, আমি কিন্তু আমার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারি না। কিন্তু আমি যখন আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা যখন স্ট্রং হয়, তখন আমি প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমি যদি সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো ধরেন এই সিজনে আমি আম নিয়ে কাজ করছি, পরের সিজনে আমাকে অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কারণ আম তো একটা সিজনাল প্রোডাক্ট, এটা নিয়ে আমি সারা বছর কাজ করতে পারবো না। তা আমি যখন আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাব, বা আমার মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা এখন আমার সোর্সিং করা সম্ভব না, বা আমি অন্য একটা প্রোডাক্টের সোর্স পেলাম, তা আমি ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করি। তো এই ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে আমার পার্সোনাল ব্র্যান্ডিং। যে আমার কাছ থেকে যে আম কিনে যে আমার উপর আস্থা রাখতে পারছে, আমি যখন অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসবো, সে চিন্তা করবে যে না, আমি এর কাছ থেকেও কেনাকাটা করতে পারি, নিশ্চিন্তে আমি কেনাকাটা করতে পারি। কিন্তু আমি হুট করে যদি আমার পেজে 10টা প্রোডাক্ট উঠাই, বা আমি এখন আম নিয়ে কাজ করছি, আমি অন্য একটা প্রোডাক্ট উঠালাম, তখন কিন্তু মানুষ এই আস্থাটা পাবে না। তো আমরা যেটা উইতে দেখেছি যে আমরা তার থেকে কিনি যাকে আমরা চিনি। তো এই যে চেনা জানার যে বিষয়টা, কোনো একটা কমপ্লেইন হলে, কোনো একটা প্রবলেম হলে আমরা কিন্তু সহজেই তাকে রিচ করতে পারছি, এজন্য কিন্তু কেনাকাটাটা খুব সহজ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ই-কমার্স বিজনেসে যারা নতুন বিজনেস করছেন, তারা শুরুতেই কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, বা আমি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করব, বা আমি কতটা প্রফিট করব, কত সেল করব, এগুলার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে সময় নিয়ে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এ গুরুত্ব দেওয়া। আর আমি যদি আমার পার্সোনাল লাইফ থেকে বলি, তাহলে আমি এতদিন যে বিজনেস করেছি, আমার পেজে হয়তো যারা কেনাকাটা করতো, তাদের থেকে রিপিট কাস্টমার যারা হয়েছে, আমি বলতে পারবো না কনফিডেন্টলি যে তারা আমার পেজের নাম জানতো বা তারা মুখস্থ রেখেছে বা এরকম কিছু। কিন্তু এখন উইয়ের ক্ষেত্রে আমি যেটা দেখি যে আমি কিন্তু উইতে যখন পোস্ট দেই, আমি খুব কম ক্ষেত্রে আমার পেজের নাম লিখি, বা আমি কি নিয়ে কাজ করছি এটা লিখি, বা আমি আমার প্রোডাক্টের ছবিও ইউজ করি না। কিন্তু তারাই কিন্তু আলটিমেটলি আমার প্রোফাইল খুঁজে বের করে, আমি কি নিয়ে কাজ করছি তারা এটা খুঁজে বের করে, তারপর আমার পেজে গিয়ে বলে যে আপু, আমি আপনার কাছ থেকে কিছু কেনাকাটা করতে চাই। মানে তারা পরিধান শৈলী থেকে কিনবে, এটার চেয়েও তাদের কাছে একটা বড় ব্যাপার হচ্ছে তারা উইয়ের জয়াপুর কাছ থেকে কিনবে। বা আমি নিজে যখন কেনাকাটা করতে যাই, তখনও দেখি যে আমার যে পার্সোনাল ব্র্যান্ডিংটা, এটা হচ্ছে তাদেরকে অনেক বেশি, মানে তারা এটাতে খুশি হয় যে হ্যাঁ, জয়া আপু এসছে, উইয়ের জয়া আপু, বা উই থেকে এসছে আপু, আমার পেজ থেকে কেনাকাটা করতে এসছে। তারা কিন্তু ওই আমি দেশি শাড়ি নিয়ে কাজ করছি বা আমি পরিধান শৈলীর ওনার, এটার চেয়ে তারা আমাকে চিনে, মানে ব্যক্তি জয়াকে তারা হচ্ছে বেশি প্রাধান্য দেয়। তো এটা থেকে আমি মানে উইতে আসার পরে আমি বুঝেছি যে আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা, ই কমার্স হোক বা এফ কমার্স হোক, এই মানে দুইটা ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা যদি খুব এক্সপেন্সিভ হয়,
যেমন আমরা দেখেছি কাকুলি আপুকে আমাদের জামদানি নিয়ে কাজ করে, তো জামদানি তো খুব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, এবং খুব মানে এক্সক্লুসিভ যে জামদানি গুলো আছে এগুলো কিন্তু আসলে খুব এক্সপেন্সিভ হয়। তো একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট যখন একজন অনলাইনে কেনাকাটা করবে, সে দেখতে পাচ্ছে না, জিনিসটা ধরে দেখতে পাচ্ছে না, সামনাসামনি দেখতে পাচ্ছে না, তো সে এত দাম দিয়ে একটা প্রোডাক্ট কিভাবে কিনবে? সে এই প্রোডাক্টটা কিনে কারণ সে কাকুলি আপুকে চিনে, এবং সে জানে যে আমি এত টাকা দিয়ে কাকুলি আপুর কাছ থেকে প্রোডাক্টটা কিনে আমার এখানে ঠকার সম্ভাবনা একদম জিরোর কাছাকাছি, বা আমি কোনো প্রবলেম হলে ইজিলি আমি কাকুলি আপুকে রিচ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে মানে ই কমার্স হোক বা এফ কমার্স হোক, পার্সোনাল ব্র্যান্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ জয়াকে এরকম চমৎকার করে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপারটা ক্লিয়ার করবার জন্য। আমি তো সামিয়া ফারাহ আপুর কাছে জানতে চাই, আপু আমাদের বিজনেসের ক্ষেত্রে পার্সোনাল, সেটা কোম্পানি বিজনেস হোক, ই কমার্স হোক বা এফ কমার্স হোক, বিজনেসের ক্ষেত্রে প্রফেশনালিজমের জায়গাটা যদি আপনি একটু ক্লিয়ার করেন, প্লাস হচ্ছে কাস্টমার হ্যান্ডলিং এর ক্ষেত্রে কাস্টমার টু কাস্টমার যে ভ্যারি করার ব্যাপারটা, এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে আমাদের উদ্যোক্তারা, এই জায়গাটায় কিন্তু অনেকের অনেক ল্যাকিংস থাকে শুরুর দিকে। আমি মনে করি আপনার কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, প্রফেশনালিজম এবং ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ব্যাপারটা। হ্যাঁ, থ্যাংক ইউ তন্নি। আপু আমার কাছ থেকে এই জন্যই হয়তো বা কিছুটা শেখার আছে। শুনতে পাচ্ছ? জি আপু শুনতে পাচ্ছি, শোনা জি যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে আমার এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি ম্যাটার করে। এমন না যে আমি এটার উপরে খুব বেশি লেখাপড়া করেছি বা এরকম কিছু। কিন্তু যেহেতু অনেক দিন ধরে কাজ করছি, ২০০৫ সাল থেকে কাজ শুরু করেছি, ২০১১ থেকে পেজ। সো সেই ক্ষেত্রে সেখানটাতে গিয়ে আ থেকে শেখা বা দেখে শেখা এই জিনিসগুলো আমার ক্ষেত্রে হয়েছে। প্রচুর হয়েছে। এজন্যই হয়তোবা ওই জায়গাটা থেকে কিছু কথা বলতে পারবো, সবার সাথে শেয়ার করতে পারবো। হয়তোবা সেগুলো একটু কাজে দিবে। সেটা হচ্ছে যে প্রফেশনালিজম তো অবশ্যই থাকতে হবে। কারণ স্পেশালি যখন একটা অনলাইন পেজ, কারণ ১ম দিকে অনলাইন পেজ, কমার্স বলো, ই-কমার্স বলো, এই জায়গাটার ট্রাস্টের জায়গাটা তৈরি করতেই আমাদের অনেকটা পথ পেরোতে হয়েছে। এবং সেটা বাংলাদেশের মতো একটা জায়গা বলে কিন্তু আরো কঠিন ছিল জিনিসটা। আমাদের আর্থসামাজিক অবস্থা আ দিকে তাকালে, কারণ আমরা কি ভাবি? আমরা ভাবি যে আমরা আ আ আ চট করে মানুষকে বিশ্বাস করতে আমাদের বাধে। সেটা আমি ঠিক কাস্টমারদের দোষ দিব না বা কাউকেই দোষ দিচ্ছি না। আমাদের সমাজ ব্যবস্থাটাই আসলে এরকম যে আমরা অনেক সময় চান্স খুঁজি। কিভাবে মানুষকে ঠকিয়ে দেওয়া যায়, কিভাবে মানুষকে একটা জিনিস দেখে আরেকটা গছিয়ে দেওয়া যায়। এগুলো টেনডেন্সি অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ছিল কোনো এক সময়। তো ওই জায়গাটা থেকে কমার্স পেজ বিজনেস যখন জনপ্রিয় হতে শুরু করলো, ই-কমার্স পেজ ওয়েবসাইটে কেনাবেচা যখন জনপ্রিয় হতে শুরু করলো, ও তারাই টিকে গেছে বা তারাই লং রানে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে যারা প্রফেশনালিজমটা ধরে রাখতে পেরেছে। কারণ এটা তো তোমাকে ধরে রাখতেই হবে। না হলে তুমি বেশি দূর আগাতে পারবে না। আরেকটা ব্যাপার যেটা আমি সবসময় বলি, আবারও বলছি, আমরা খুব হুজুগে বাঙালি। আমরা চট করে হয়তোবা দেখি যে আচ্ছা এখন তো ই-কমার্স বিজনেস হয়তো ওরা বলে না। এখন তো অনলাইনে বেচাকেনা খুব জনপ্রিয়। এখন তো মেয়েরা ঘরে বসে লাখ, লাখ টাকা ইনকাম করে ফেলতে পেরেছে। এই টেনডেন্সি থেকে আমরা অনেকে কিছু না জেনে বুঝে আমাদের কোন জায়গায় ইন্টারেস্ট কিছুই আমরা জানি না। আমরা অনেক সময় উম আ আ চট করে আরেকজনকে দেখে আ হোলসেল মার্কেটে চলে গেলাম। কিছু কাপড় কিনে এনে সেল করা শুরু করলাম। লাইভ করা শুরু করলাম। আমরা ভাবছি যে ইটস ভেরি ইজি টু আর্ন মানি, যেটা একেবারেই না। একেবারেই না। কারণ ১ম এ একটা জিনিস শিখতে হবে। আ আ বলে না একটা কথা? লার্ন, তারপরে এলটা বাদ দিয়ে দিতে হবে। তারপর আসবে আর্ন। তো আ আগে শিখে তারপরে তোমাকে আর্নিং এ যেতে হবে। তো এখন তুমি যদি অন্য কাউকে দেখে খুব চটকদার, তার বিজনেস খুব ভালো চলছে, এরকম একটা আ ভেবে তুমি একদম কিছু টাকা পয়সা জোগাড় করে কারো কাছে থেকে নিয়ে চললো হোলসেল মার্কেটে, এনে পরের দিনই ছবি ফাটাফাট। হ্যাঁ? এই জিনিসটা হলে হবে কি? আ হয়তো ইনস্ট্যান্ট তার সেল হবে। আমি ডিসকারেজ করছি না ডেফিনিটলি। কিন্তু সে কিন্তু প্রোডাক্টটা সম্বন্ধে জানছে না। সে তার আগের দিন ডিসিশন নিয়েছে, সকালে পেজ খুলেছে, বিকেলে মার্কেটে গেছে, হ্যাঁ? তারপর দিন সে ছবি দিচ্ছে। তো সে তো নিজেই কোনো মার্কেট যাচাই করেনি। তার ওই প্রোডাক্টের কাস্টমার আছে কিনা সেটা সে জানে না। প্রোডাক্টটা কত কত দিয়ে কিনলে সে কত দিয়ে সেল করবে? এটার মধ্যে কি এড করতে হবে? এড করলেই দিন শেষে তার একটা লাভ পেলে সেটাকে আমরা লাভ বলবো কোনটাকে? সেগুলো কিন্তু সে কিছুই জানে না। সে খালি মনে করছে যে লাইভে এসে অনেক সেল হচ্ছে, অনেক ভিউ হচ্ছে, আ সেজেগুজে আসলাম আর হচ্ছে সেল হলো, এটাই বিজনেস। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি বিজনেস না।
এবং যারা এরকম করছে তারাই কিন্তু একটা সময় গিয়ে ডিমোটিভেটেড হতে বাধ্য হয়, বিজনেস ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ তারা কিন্তু টিকে থাকতে পারবে না, কারণ তাদের ওই যে বললাম লার্ন করার পর আর্ন, তাদের লার্নিংটাই তো নাই। সো এই জায়গাটাই গিয়ে তারা প্রফেশনালিজম দেখাতে পারে না, পারার কথাও না। সো যে কেউই যখন কমার্স বিজনেসে আসবে, ই কমার্স বিজনেসে আসলে মানে ই কমার্স বেসড হলে তো আরোই ভালো, আরোই গুছানো হবে কাজগুলো। সো হোমওয়ার্ক করবে, সে চিন্তা করবে, ভাবনা করবে, যাকে আইডিয়াল মানুক না কেন। হ্যাঁ, আমরা তো কাউকে দেখেই আসি, কাউকে দেখেই শিখি। আমি আমি যখন কাজ করা শুরু করেছি, হ্যাঁ অনলাইন বিজনেসের হয়তো বা ওইভাবে কাউকে ফলো করিনি, কিন্তু আমার প্রিয় কোনো ডিজাইনারের আমিও স্বপ্ন দেখতাম আমি কোনো একদিন সব্যসাচীর মতো ডিজাইন করব। তো একটা কিছু স্বপ্ন দেখেই তো আমরা আসি, এমন তো না যে একদম আউট অফ ব্লু আমি বিজনেসে এসেছি, তা তো না। একটা ইচ্ছে থাকে, একটা আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটাকে ডিসকারেজ করছি না, কিন্তু প্রফেশনালিজমের জায়গাটা খুবই স্ট্রংলি মেইনটেইন করে তাকে বিজনেসে নামতে হবে। আর কাস্টমার হ্যান্ডেল ইজ আ ভেরি কমপ্লিকেটেড ইয়েট ইন্টারেস্টিং থিং। কারণ হচ্ছে যে এটাই তোমার একমাত্র কি বলবো শক্তি যদি বলো, কারণ অনলাইন বিজনেসে তোমার কি হচ্ছে, আমরা যখন একটা দোকানে যাই, আমরা যখন বড় বড় শাড়ির দোকানে যাই বা বড় বিশাল বিশাল মানে মার্কেটে, খুব পশ মার্কেটে যাই, ওরা আমাকে আমাদের এসি দরজাটা খুলে দিচ্ছে, আসেন, ওদের দরজা খোলার জন্যই আলাদা লোক, তারপরে ভিতরে ঢোকার সাথে সাথে কি কিনবা না কিনবা তার আগেই তোমাকে কোক অফার করছে, চা কফি অফার করছে। সো এই পুরো জিনিসটাই কিন্তু অনলাইনে মিসিং। সো তোমাকে ওই ফিলিংটাই কাস্টমারকে দিতে হবে অনলাইনে, যদি তুমি ভালো করতে চাও, এবং ইচ অ্যান্ড এভরি কাস্টমার কে খুবই প্রেশিয়াস, খুবই ইম্পর্টেন্স দিয়ে কথা বলতে হবে। এবং যারা তোমাদের সবারই অনলাইন ফেসবুক পেজ আছে, তোমাদের অ্যাকচুয়ালি শেখানোর কিছু নাই, যাদের নাই বা যারা নতুন তাদের জন্য বলছি, একটা রেট থাকে, কাস্টমার রেসপন্স রেট, ওইটা খেয়াল করতে হবে। কারণ তোমাকে একটা কাস্টমার এক ঘন্টা আগে বা একদিন আগে কোনো একটা প্রশ্ন করেছে, এমন হতে পারে যে প্রশ্নটা হয়তো অত কোনো জরুরি প্রশ্ন না, কিন্তু ইউ হ্যাভ টু অ্যান্সার, কারণ ওখানে একটা কাস্টমার রেসপন্স রেট থাকে। ওইটা তোমার আমার আলহামদুলিল্লাহ সবসময় 95 এর উপরে থাকে, এবং সেটাই থাকা উচিত, কারণ ইচ অ্যান্ড এভরি কাস্টমারই তোমার খুব ইম্পর্টেন্ট। এবং এটার উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে, মানে তুমি হয়তোবা বুঝতে পারছো একটা কাস্টমারের সাথে কথা বলে, সে হয়তোবা এবার তোমার কোনো প্রোডাক্ট সে নিবে না, সে এমনি দাম জিজ্ঞেস করছে, সে এমনি এটা আছে কিনা, এটার অন্য কালার আছে কিনা জিজ্ঞেস করছে, কিন্তু ইউ নেভার নো, সে হয়তো বা পরে তোমার কোনো একটা ভালো কাস্টমার হতেও পারে, বা যদি নাও হয়, কাস্টমার তো কাস্টমার, সে যদি তোমার দোকানে ফিজিক্যালি আসতো, তুমি যদি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বুঝতে পারতা যে সে কিছু নিবে না, আমরা তো দেখাতাম, কাপড় দেখাতাম না। সো বিজনেসকে বিজনেসের মতো করেই নিতে হবে। যে কেউ যদি মনে করে যে না আমার অনেক সেল, আমি বুঝতে পারছি নিবে না, এই জন্য আমি তার সাথে ভালো করে কথা বলিনি বা রুডলি বলিনি, বা স্পেসিফিকলি উনি যা কোয়েশ্চেন করছে সেটা আমি আনসার করিনি, এটা ইট শুড নট বি লাইক দ্যাট। আমার কাছে মনে হয় কাস্টমাররা কিং, তাদের কথাই শেষ কথা। তাদের মানে সে যা চাচ্ছে, যেভাবে চাচ্ছে সেভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই নিজের কিছু টার্মস এন্ড কন্ডিশন তো সবার পেজে থাকে, ওটা খুব স্পষ্টভাবে পেজে উল্লেখ করে থাকা ভালো, যে তখন সে যদি তার বাইরে কিছু বলে যে আপু আমার টার্মস এন্ড কন্ডিশন গুলো কি আপনি পড়েছিলেন, বা ভাইয়া আপনি কি পড়েছিলেন, এর মধ্যে তো এই পলিসিটা নাই। আমার যেমন আমার ফিক্সড প্রাইস শপ, অনেকে আমাকে বলে যে আপু যেহেতু আমার একটু এক্সক্লুসিভ মাসলিন শাড়িগুলো 17-18 হাজার 22 হাজারও থেকে থাকে, সো ডেফিনেটলি এটা ইটস এ হিউজ অ্যামাউন্ট। তো অনেক সময় বলে যে আপু একটা 22 হাজার টাকার মাসলিন নিচ্ছি, সাথে একটা পাঞ্জাবি নিচ্ছি 3 হাজার, অ্যাটলিস্ট একটু তো ডিসকাউন্ট আশা করতেই পারি। ডেফিনেটলি আশা করতে পারে, কিন্তু যেহেতু আমার পলিসিতেই নাই, আমি একটা ফিক্সড প্রাইস পেজই চালাই, সো সেই জায়গায় গিয়ে আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলতে হয়। তো কাস্টমাররাই তো শক্তি, কাস্টমারদের জন্যই তো পেজ চলছে। যার যদি কারো 2000 কাস্টমার থেকে থাকে, তার জন্য তার পেজ চলছে। আমার যদি কারো 3 লাখ মানে 30 মিলিয়ন পেজ থেকে থাকে, কাস্টমারদের জন্যই তার পেজ চলছে। সো সব ইচ অ্যান্ড এভরি কাস্টমার ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সামিয়া আপু, আমরা অসম্ভব সুন্দর কিছু আইডিয়া পেলাম। আমার মনে হয় যারা প্রফেশনালিজমে নিয়ে জানতে চাচ্ছিলেন, বা যাদের এই বিষয়টায় কাস্টমার হ্যান্ডেল করার বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আছে, নতুন করে বিজনেস শুরু করেছেন, তারা অনেক উত্তর খুব সহজে পেয়ে গেছেন, চমৎকার ভাবে সামিয়া আপু বুঝিয়ে বলেছেন। আমি তো লাইলা আপুর কাছে ফিরে যাচ্ছি। লাইলা আপু, আপনি আমাদেরকে একটু বলবেন, আপনি তো বেশ অনেকদিন হয়ে গেছে বিজনেস করছেন,
এই পেজ থেকে ওয়েবসাইট বা ওয়েবসাইট পেজ ই কমার্সে এখনো কি কি জায়গা আমাদেরকে ঠিক করার দরকার আছে, বা আপনি এখনো কি কি বাধা ফেস করছেন আপনার সেল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? সেই বিষয়গুলো যদি একটু বলেন, যে সেলটা বাড়ানোর ক্ষেত্রে বা আপনার ডেলিভারি সিস্টেম বা আপনার কাস্টমার হ্যান্ডেল করার ক্ষেত্রে কি কি প্র্যাকটিক্যালি আপনি প্রবলেম ফেস করছেন, সেগুলো যদি একটু বলেন তাহলে আমাদের উদ্যোক্তারা আরো ক্লিয়ার হবে। যারা নতুন উদ্যোক্তা আছে, যাদেরকে অবশ্যই ফেইলারের কথা চিন্তা করে আসতে হবে, তারা আগে থেকে বুঝতে পারবে যে এই এই প্রবলেম গুলো আমার আসতে পারে, সেগুলো আমি কিভাবে ট্যাকল দিব। লাইলা আপু। ধন্যবাদ তন্নি। সবার প্রথমে হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে আপনাকে ডেলিভারিটাকে একদম সময় মতো দিতে হবে। আপনার ডেলিভারি যেন দেরি না হয়, কারণ অনেকেরই আর্জেন্ট ডেলিভারি হয়, প্রয়োজন হয় অনেকেরই, মানে প্রয়োজন ছাড়া এই মুহূর্তে প্রয়োজন ছাড়া শপিং করে না কেউ। শপিংটা মানুষ প্রয়োজনেই করে। তো আপনার সার্ভিসটাকে অনেক ভালো রাখতে হবে। সার্ভিসটা একদম টু দা পয়েন্ট হলে খুব সহজ হয় আসলে কাজ এগিয়ে নিয়ে যাওয়াতে। এটা আমার ক্ষেত্রে আমি বলবো, ডেলিভারি সিস্টেম আমার সুনাম আছে না, যে আমার ডেলিভারি সিস্টেম খুব কুইক, আমি খুব দ্রুত ডেলিভারি করতে পারি। এন্ড এটা আমার জন্য সবচেয়ে বড় সাপোর্ট, যে আমার ডেলিভারি সিস্টেমটা খুব কুইকলি করা সম্ভব হয়। তারপরেও ডিজাস্টার তো কিছু থাকে, যেমন বৃষ্টি হলে কিছু প্রবলেম হয়, পানি টানি উঠে যায় বিভিন্ন এলাকাতে, তখন সমস্যা হয়। আহ, তখন আসলে প্যাকেজিং গুলো যদি ভালো মতো করা হয় ওই সময়গুলোতে, তাহলে খুব সুবিধা হয়, যাতে আপনার প্রোডাক্টটা নষ্ট না হয়ে যায়, আপনার প্রোডাক্টটা যাতে সুন্দর মতো আপনার গ্রাহকের কাছে পৌঁছায়, এই জিনিসগুলো অনেক ভালো মতো খেয়াল রাখা উচিত। আর ওয়েবসাইট বা এগুলো করার জন্য কিছু সময়ের প্রয়োজন আছে, কারণ একদম শুরুতেই ওয়েবসাইট না করে একটু আগে একটু এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কারণ এখানে কিছুটা খরচের ব্যাপার থাকে, যেগুলো করা নতুন উদ্যোক্তাদের জন্য একটু কঠিনই। তবে ডোমেইনটা কিনে রাখা উচিত, যেটা আসলে প্রয়োজন। যখন শুরুর দিকে যদি ডোমেইনটা করে নিয়ে যাওয়া যায়, তাহলে ওয়েবসাইট করার সময়, পরে যখন আপনি ওয়েবসাইট করতে যাচ্ছেন, তখন যাতে আপনার পেজের নামটা হারিয়ে না যায়, অন্য কেউ যাতে ওটা কিনে না ফেলে, তাহলে সুবিধা হয় আপনার, যে যাতে আপনাদের নামটা, যেটা নাম আপনি পেজে ইউজ করছেন, আপনার ওয়েবসাইটেও সেই নামটাই থাকে। এই কারণে ডোমেইনটা সবসময় ঠিক, কথা বলো না আমার বাচ্চারা প্রচুর কথা বলে। আপু, আমি এই জন্য শুরুতেই বলেছি যে আপুর 3টা বেবি আছে, সেটা নিয়ে আপু এত দূর এগিয়ে এসেছেন, আমাদের অনেক কিছু শেখার আছে, ওরা, অনেক ইন্সপিরেশনের ব্যাপার আছে আপনার হ্যাঁ, মধ্যে। আমি যেখানেই থাকি আমরা ওরা অনেক সবসময় ইন্সপায়ার্ড আমার পিছনে আসলে। পিছনেই থাকে। তো আমি যেখানেই থাকবো, বিশেষ করে কথা বলার সময় তো আরো বেশি চলে আসে। এটাই হয় আমার। নো প্রবলেম। তো সবচেয়ে বড় সাপোর্ট কিন্তু ওরা ছিল বলেই হয়তো বা আমি এই কাজটা শুরু করার এটা করতে পেরেছি, না হলে হয়তো অন্য কিছু করতামই না, বসেই থাকতাম হয়তো বাসায়। সেরকমই কিছু একটা। আমার বাচ্চা আমার জন্য আসলে অনেক বড় সাপোর্ট, যদিও কাজের ক্ষেত্রে ওরা সাপোর্টও করে, আবার দুষ্টুমি তো করেই, প্রচুর দুষ্টুমি করে। সেটার প্রমাণ একটু আগে হয়ে গিয়েছে, ওরা এখানেই দাঁড়িয়ে আছে, সব কেউ নড়ছে না এখান থেকে। নো প্রবলেম। কথা নো শুনুন। প্রবলেম। আচ্ছা, লাইলা আপুর কাছ থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের ছোট, যে রাফেল জর্জের লিংকটা সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আর হচ্ছে আপনাদের ইয়ে করা হয়েছে, অংশগ্রহণ করতে যারা ইচ্ছুক ফর্মটা ফিল আপ করতে পারেন। রাফেল ড্রর লিংকটা অলরেডি দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে। যারা ফর্ম ফিল আপ করতে চান, আপনারা এখনই ফর্ম ফিল আপ করতে পারেন। আচ্ছা, আমি একটু পিঙ্কি আপুর কাছে চলে যেতে চাই। পিঙ্কি আপুর নেটটা বারবার ডিসকানেক্টেড হয়ে যায়। পিঙ্কি আপু, আপনি নেত্রকোনা থেকে কাজ করছেন, সেই ব্যাপারে আমাদেরকে একটু বলেন, যে দূর থেকে ঢাকার বাইরে থেকে কাজ করার ক্ষেত্রে আপনার কি কি প্রবলেম ফেস করতে হয়, বা আপনি কিভাবে এই জিনিসগুলোকে ওভারকাম করে এই পর্যন্ত এসেছেন, আমাদেরকে সেটার ব্যাপারে একটু যদি গল্পটা বলেন। পিঙ্কি আপু। পিঙ্কি আপু, আমাকে শুনতে পাচ্ছেন? পিঙ্কি আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? সামি আপু, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, তন্নি শোনা যাচ্ছে। ওই যে ওনার বোধহয় ওই সমস্যাটা হচ্ছে, উনি অনেকক্ষণ পরে হয়তো বা শুনতে হ্যাঁ, পাচ্ছে, একটু নেটওয়ার্ক মনে হয় হ্যাঁ, সমস্যা। ঢাকার বাইরে তুমি থাকার কারণে আর কি। কন্টিনিউ করো, তুমি কন্টিনিউ করো আচ্ছা, অন্য কোনো প্রশ্নের সাথে। হুম। হ্যাঁ, আমি একটু জয়ের কাছে ফিরে যাই। জয় কি অ্যাভেলেবল আছেন? আচ্ছা, জয়, হ্যাঁ, জয়ের কাছে আমি জি জানতে আপু আছেন। হ্যাঁ, জয়ের কাছে আমি জানতে চাইবো যে নতুন যারা বিজনেস শুরু করতে চায়, তারা আসলে প্ল্যানিংটা কিভাবে শুরু করবে?
স্টুডেন্ট থেকে বলেন, আর যদি একজন হাউসওয়াইফও যদি শুরু করতে চায়, একদম শুরুতে আপনি কোন জায়গাগুলো নিয়ে কাজ করুন? আমি ঠিক লার্নিংটা আপনাকে একটু ধরিয়ে দিতে চাই, লার্নিং এর জায়গাগুলো কিভাবে ক্লিয়ার করবে। কারণ আপনার পোস্টগুলো আমি রেগুলার পড়ি, তাই আমি আপনার কাছে এটা বেশি জানতে চাইবো, কারণ আপনার কাছ থেকে অনেকেই উপকৃত হচ্ছে আমাদের বিয়ে। আপনি 10 লাইন 15 লাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদেরকে দিচ্ছেন। যদি এই ব্যাপারগুলো একটু নতুন উদ্যোক্তাদের জন্য বলেন। ধন্যবাদ আপু। আসলে এখন ই কমার্স সেক্টরটা যেভাবে এক্সপ্যান্ড করছে এবং জনপ্রিয়তা পাচ্ছে, আসলে সবাই চিন্তা করে যে ম্যাক্সিমাম ঘরে বসে একটা কাজ করব, শুরু করি, প্রোডাক্ট আনি এবং সেল করি, এটা হয়তো ই কমার্স বিজনেস বা এফ কমার্স বিজনেস। তো আসলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমরা হয়তো মনে করি যে বিজনেসটা খুব ইজি, আর এটা যদি ঘরে বসে হয় বা অনলাইন হয় তাহলে তো আরো ইজি। কিন্তু আসলে আমরা যতটা ইজি মনে করি এটা এতটা ইজি না, বরং একটা জবের চেয়েও এই ই কমার্স বিজনেসটা মনে হয় যে দ্বিগুণ টাফ আর কি। তো এই ক্ষেত্রে আমাদের প্রপার একটা প্ল্যানিং নিয়ে আগানো উচিত, কারণ হুট করে একটা ফিল্ডে নামা, হুট করে একটা বিজনেস নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে প্রথম কিছুদিন, যেটা আমাদেরকে সামিয়া আপু বললেন, যে প্রথম কিছুদিন হয়তো খুব ভালো সেল করে, তারপরে একটা সময় এসে সেই বিজনেসটা নিয়ে সে আর আগাতে পারে না, হয় তার ইচ্ছে মানে তার যে প্রফিট মার্জিনটা ছিল সেই পর্যন্ত সে পৌঁছাতে পারে না, অথবা সে লস খায়, বা সেই প্রোডাক্টটা সে ঠিক মতো মানে প্রোডাক্টের মার্কেটিংটা করতে পারে না। তো এই ক্ষেত্রে প্ল্যানিংটা খুব জরুরি। তো প্ল্যানিং এর ক্ষেত্রে সবার প্রথমে যেটা করতে হবে যে তাকে সময় নিয়ে চিন্তা করতে হবে, যে প্রথমে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে হ্যাঁ আমি উদ্যোক্তা হব বা আমি ব্যবসায়ী হব, আমি ই কমার্স বিজনেসে কাজ করব এবং এটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিব। আহ, প্রথমে হচ্ছে নিজেকে এইভাবে তৈরি করা, যে একজন উদ্যোক্তার মতো বা ব্যবসায়ীর মতো চিন্তা করা, যে আমার এই কাজে আমার অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক বাধা থাকবে, এবং এখানে আমার কোনো টাইম লিমিট থাকবে না, যে আমি 9টা থেকে 5টা অফিসের মতো এতটুকু টাইম দিলেই হবে, এমন না। তাকে চিন্তা করতে হবে যে এটা আমার কোনো পার্ট টাইম বা শখের না, যে আমি আমার বাকি কাজের ফাঁকে আমি 1 ঘন্টা এখানে সময় দিলাম, আমার বিজনেসটা এইভাবে চলবে। তাকে চিন্তা করতে হবে যে একজন জব হোল্ডার যেভাবে তার জবে সময় দেয়, আমাকে তার চেয়ে বেশি সময় দিতে হবে, এবং এই সময় দেওয়ার, তারপর নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার যদি তার মানসিকতা থাকে, তখনই, যখন সে এই মানসিকতাটা নিজের মধ্যে সে বিল্ড আপ করতে পারবে, তখনই তার উচিত ই কমার্স বা এফ কমার্স এর দিকে যাওয়া। এছাড়া কারো যদি মনে হয় যে আজকে আমার সেল হচ্ছে না, আমি এতটুকু আমি হতাশ হয়ে যাব, আমরা নিজেরা তো নিজেদেরকে সবচেয়ে ভালো জানি। তো আমার যদি টার্গেট থাকে যে না, আমি একটা বিজনেস করবো মানে আমি সেল করব, মানে আমার মাসে এতখানি সেল আমার লাগবেই, এখানে আমি লস হলে আমি এই বিজনেসটা আর আগাবো না, যদি লস খাই তাহলে আমি এটা নিয়ে আর কাজ করব না, এই ধরনের মানসিকতা যদি থাকে, তাহলে তাকে আরেকটু সময় নিয়ে নিজেকে আরেকটু বুঝিয়ে বা নিজেকে গুছিয়ে নিয়ে আসতে হবে, অথবা তার এই সেক্টরে আসার কোনো দরকার নেই। কারণ ই কমার্স বা এফ কমার্স বিজনেসে আপনি কখনোই মানে যে টার্গেটটা করবেন যে আমি এই পর্যন্ত সেল করবো, এতখানি আমার প্রফিট হবে, ওই মার্জিন পর্যন্ত কোনো কোনো সময় হয়তো আপনি পৌঁছাতে পারবেন না। বা আপনি যে প্রোডাক্টটা মনে করছেন যে এই প্রোডাক্টটা অমুকে সেল করছে, সে লাখ লাখ টাকা ইনকাম করছে, আমি ওই প্রোডাক্টটা নিয়ে নেমে পড়লাম, আমি খুব ভালো সেল করব, কিন্তু নট নেসেসারি যে আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আপনিও ভালো করবেন। তো প্রথমে হচ্ছে নিজেকে এভাবে গুছাতে হবে যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চ্যালেঞ্জে আমি টিকে থাকতে পারবো। এই মানসিকতা যদি তার থাকে, এবং আমাকে সময় দিতে হবে, আর এটার পিছনে আমাকে সবচেয়ে বেশি লেখাপড়া করতে হবে, শ্রম দিতে হবে, আমাকে সবসময় নতুন যে আপডেট গুলো আসবে সেটার সাথে আমাকে খাপ খাইয়ে চলতে হবে, প্রথমে নিজেকে এভাবে প্রিপেয়ার করতে হবে। তার পরবর্তীতে যেটা করতে হবে, তাকে প্রোডাক্টের যে সোর্সিংটা এবং প্রোডাক্ট সিলেকশন, এই দুইটা জিনিস খুব ভালোভাবে করতে হবে। যে আমরা খুব বেশি অনুকরণ প্রিয়, তা আমরা দেখা যায় যে ই কমার্সের মতো একটা সেন্সিটিভ জায়গায় এসে আমরা অনুকরণ করি, যে অমুককে আমরা দেখি যে সেই প্রোডাক্টটা নিয়ে খুব ভালো করছে, আমরা সেই প্রোডাক্টটা সোর্স করি, যেটা সামি আপু বললেন যে আজকে একজনের দেখলাম খুব ভালো সেল হচ্ছে, আমি একটা পাইকারি সোর্স খুঁজলাম, আমি 10টা প্রোডাক্ট আনলাম, লাইভে সেল করলাম, আমরা এটাকে মনে করছি ই কমার্স বিজনেস, যে অনলাইনে সেল করতে পারলে এটা ই কমার্স বিজনেস। কিন্তু আসলে এটা না, একটা ই কমার্স বিজনেসের সাথে অনেক কিছু রিলেটেড, অনেক ছোট ছোট ফ্যাক্টর এটার উপর অনেক বেশি প্রভাব ফেলে। পার্সোনাল ব্র্যান্ডিং, মার্কেটিং, তারপরে পেমেন্ট সিস্টেম, ডেলিভারি সিস্টেম, অনেক কিছু আছে এটার সাথে। তো এই জিনিসগুলো আগে মাথায় রাখতে হবে, যে আমি যে প্রোডাক্টটা নিয়ে জানি বা যে প্রোডাক্টটা সোর্স করা আমার পক্ষে সুবিধাজনক হবে, যে প্রোডাক্টের প্রতি আমার আগ্রহ আছে। কারণ আমি ধরেন এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেটা সম্পর্কে আমি কিছুই জানি না, বা সেই প্রোডাক্ট নিয়ে আমার কোনো আগ্রহই নেই। তো আমাকে যখন আমার কাস্টমার ওই প্রোডাক্টটা নিয়ে, প্রোডাক্টের ম্যাটেরিয়াল নিয়ে বা প্রোডাক্টের উপযোগিতা নিয়ে আমাকে কোশ্চেন করবে, আমি তো তাকে অ্যান্সার দিতে পারবো না। তা আমি যদি আমার কাস্টমারকে ঠিক মতো, আমার অডিয়েন্সকে আমি যদি বুঝাতে না পারি যে তারা এই প্রোডাক্টটা দিয়ে তার কি হেল্প হবে, বা তার কোন সমস্যাটা
সমস্যাটার সমাধান আমার এই প্রোডাক্টটা দিবে। তো আমি যদি তাকে এটা বুঝাতে না পারি, সে কিন্তু আমার থেকে প্রোডাক্টটা কিনবে না। তো এইভাবে আস্তে আস্তে দেখা যাবে যে ওই প্রোডাক্টটা নিয়ে আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না। তো সবার প্রথমে প্রোডাক্টের সিলেকশনটা ভালো মতো করতে হবে, তারপরে সোর্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি। যে আমি এমন একটা জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করলাম যে যেখানে 2 দিন পর পর প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়। তো আমার যদি সেই প্রোডাক্টের ডিমান্ড থাকে, আমি সেই প্রোডাক্টটা আমার কাস্টমারকে দিতে পারছি না। এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কাস্টমারের যে আমার বিজনেসের যে গুডউইল, এই জিনিসটা নষ্ট হয় এবং কাস্টমার অসন্তুষ্ট হয়। সে যদি আমার প্রোডাক্টটা অর্ডার করে সে যদি টাইম মতো না পায়, তো এই ক্ষেত্রে সোর্সিং এর ক্ষেত্রেও একটাই মানে গুরুত্ব দিতে হবে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি। নট নেসেসারি যে আমি সবসময় যেখানে কম দামে পাবো আমি সেখান থেকেই আনবো। যেখানে আমি সবচেয়ে বেশি ভালো কোয়ালিটির পাবো, সেখানে আমার কস্টিং একটু বেশি হলো, আমি সেখান থেকে সোর্স করার চেষ্টা করব, যাতে আমার কাস্টমার আমার প্রোডাক্টটা নিয়ে সে রিপিট কাস্টমার হয়, সে আরেকজনকে সাজেস্ট করে। তো এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথাটা তো বলেছি, নিজে পার্সোনাল ব্র্যান্ডিংটা স্ট্রং করতে হবে, যেন আমি যে সেক্টর নিয়ে কাজ করছি, আমি যখন বিজনেসটা শুরু করব আমি যেন এখানে টিকে থাকতে পারি বা এগিয়ে যেতে পারি। তারপরে প্রাইসিং এর ব্যাপার, মার্কেটিং এর ব্যাপার, এগুলো খুব বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো আমাকে আগে ঠিক করতে হবে, যে আমি মার্কেটিংটা কিভাবে করব, কিভাবে করলে আমার এই মানে বিজনেসটা ভালো গ্রো করবে। তারপর প্রাইসিংটা, যে আমাদের নতুন উদ্যোক্তাদের মধ্যে একটা থাকে, টেন্ডেন্সি থাকে যে আমি সবচেয়ে কম প্রাইসে দিব, আমার সবচেয়ে বেশি সেল হবে। কিন্তু ওই কম প্রাইসে দিতে গিয়ে দেখা যায় যে টোটাল কস্টিং যখন আমরা হিসাব করি, আমার যাতায়াত ভাড়া, ইলেকট্রিসিটি, তারপরে ওয়াইফাই, এগুলো আমরা ধরি না। আমরা মনে করি যে 10 টাকা দিয়ে কিনলাম, 12 টাকায় বিক্রি করলাম, 2 টাকা লাভ করলাম। কিন্তু এই 10 টাকা দিয়ে কেনার পরেও যে আরো কিছু কস্টিং আমার আছে, যেটা আমাকে গড়ে হিসাব করতে হবে 10টা প্রোডাক্টের ক্ষেত্রে, ওইটা আমরা অনেকেই নতুন উদ্যোক্তা যারা আমরা ধরি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার নিজের তো লাভ হয়ই না, ওই 2 টাকাও কিন্তু আমার নিজের লাভ নেই, পাশাপাশি আমি আমার প্রোডাক্টের মার্কেটটা নষ্ট করছি। তো আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, ওই প্রোডাক্টের মার্কেট যদি আমি নিজেই নষ্ট করি, সেটার সাফারার কিন্তু আমিও হব। এমন না যে অন্য 10 জনের লস হচ্ছে, আমার তাতে কিছু না, কিন্তু আমি নিজেও কিন্তু লসের খাতায় যাচ্ছি, যে আমার তো কোনো প্রফিট নাই এবং আমার প্রোডাক্টের মার্কেটটা নষ্ট হচ্ছে, তাহলে এখন আমাকে অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তো এইভাবে মার্কেট নষ্ট না করে প্রপার প্ল্যানিং এর সাথে সবকিছু যাচাই বাছাই করে লেখাপড়া করে, এবং আমরা হয়তো এই জিনিসটাতে আমরা ফোকাসই করি না যে একটা মানে ই কমার্স বা এফ কমার্স বিজনেসে ঢুকতে গেলে আমাদেরকে লেখাপড়া করতে হবে, আমাদের টেকনিক্যাল নলেজ থাকতে হবে। এই জিনিসগুলোতে আমরা ফোকাস করি না, আমরা শুধু একটা প্রোডাক্টের সোর্স খুঁজি এবং একটা দাম ঠিক করি এবং সেল করা শুরু করি। আসলে তা না, একটু সময় নিয়ে আমাদেরকে একটা প্ল্যানিং এর সাথে নিজেকে লেখাপড়া করে, রিসার্চ করে, প্রতিটা জিনিস যে বেসিক জায়গাগুলো আছে এগুলাতে নিজেকে স্ট্রং করে একটা প্রপার প্ল্যানিং এর সাথে আমরা যদি আসি, তাহলে কিন্তু আমরা ই কমার্স সেক্টরে নিজের একটা সুন্দর ক্যারিয়ার করতে পারবো এবং যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করছি সেই প্রোডাক্টটার খুব সুন্দর একটা মার্কেট আমি করতে পারবো। এবং তাতে যে শুধু আমি লাভবান হব তা না, আমার প্রোডাক্টের মার্কেটটাও তো লাভবান হচ্ছে, এবং তাতে ওই যে আমরা বলি যে মার্কেটটা নষ্ট হয়ে গেছে, এই প্রোডাক্টটা এখন আর চলে না, এই প্রবলেম গুলা কিন্তু তখন থাকবে না। তখন যে কোনো প্রোডাক্ট আমরা যেমন উইতে দেখেছি যে আমাদের দেশি যত প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট উইতে চলছে, যেগুলো আমরা আগে চিন্তাও করতাম না যে এই প্রোডাক্ট গুলা কেউ অনলাইনে কেনাকাটা করবে। তো এরকম করে আমরা যদি একটা প্রপার প্ল্যানিং এর সাথে আগাই, তাহলে যে কোনো পণ্য কিন্তু আমরা অনলাইনে সেল করতে পারবো এবং ওটা নিয়ে আমরা খুব অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জয়াকে একটা চমৎকার র্যাপ আপ দেওয়ার জন্য। আমাদের পুরো বিজনেসটার ব্যাপারেও চমৎকার একটা র্যাপ আপ দিয়েছে। আমি শেষ করব কিছুক্ষণের মধ্যেই। সামিয়া আপুকে আমার শেষ প্রশ্ন, সেটা হলো আপনি আমাদের উইমেনদের ব্যাপারে, উইমেনদের ই কমার্সে আসা, উইমেনদের এফ কমার্সে আসা বা থাকা বা সাস্টেইন করা, এই বিষয়টা নিয়ে কিরকম প্রবাবিলিটি দেখতে পাচ্ছেন, বা আমাদের সম্ভাবনার জায়গাটা কিরকম আগামী 5 বছরে বা 10 বছরে? মানে আপনার ফোরকাস্টটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যে এই জায়গাটা আমাদের মেয়েদের জন্য কতটুকু উপযুক্ত হয়েছে, কতটুকু তৈরি হয়েছে আমাদের এটাকে মেইন প্রফেশন হিসেবে নেবার জন্য। থ্যাংক ইউ তনি। আমি তো খুবই আশাবাদী, এবং যতটা না আমি 2-3 বছর আগে আশাবাদী ছিলাম, আমি এমনিতে খুবই আশাবাদী একজন মানুষ, আমি খুব পজিটিভ একজন মানুষ। কিন্তু উইতে জয়েন করার পরে এবং উই এর কার্যক্রম দেখার পরে, উইতে সবকিছুর সাথে জড়িত হওয়ার পরে আমি তো এখন চরম আশাবাদী। কারণ একটা গ্রুপ মেয়েদের নিয়ে বেস করে এই প্ল্যাটফর্ম, এটা কত অল্প সময়ে আমরা 10 লাখ মেম্বারের একটা গ্রুপে পরিণত হয়েছি, এবং কি সুন্দরভাবে মেয়েরা এখানে বিজনেস করছে। এবং তুমি আমাদের সাধারণত মাথায় কি থাকে যে মেয়েদের বিজনেস মানেই কাপড় চোপড় গয়নাগাটি, কিন্তু উইতে কিন্তু সেটা না।
আমাদের সালমানে হাম বিক্রি করে 10 লাখ প্রতি হয়েছে, আমাদের শীতল পাটি আছে, আমাদের এখানে মাটির জিনিস আছে, চা আছে, মানে কি নাই। এবং এই যে মেয়ে মানেই গয়নাগাটি, মেয়ে মানেই কাপড়। হ্যাঁ, যদিও আমি নিজে কাপড় নিয়ে কাজ করছি, তারপরেও আমি বলছি আমাদের এই কনসেপ্ট কিন্তু আমরা উইয়ে এসে একদম টোটালি একদম ভুল প্রমাণিত হয়েছে। যে না, মেয়েরাও ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে, প্রফেশনালিজমের সাথে কাজ করতে পারে, এবং তারাও নিজেদেরকে একটা খুব সুন্দর শক্ত স্থানে নিজেদেরকে নিয়ে যেতে পারে। এবং ইভেন আমরা এটাও দেখেছি কোভিড সিচুয়েশনে যখন পুরো বিশ্বে অর্থনৈতিকভাবে মন্দা চলছিল, ইনক্লুডিং বাংলাদেশ, আমাদের উইয়ের মেয়েরা কিরকম শক্ত হাতে তাদের বিজনেস চালিয়েছে। আমরা সবাই কিভাবে দিন রাত পরিশ্রম করে বিজনেস গুলোকে এস্টাবলিশ করেছি এবং ডেলিভারি দিয়েছি প্রোডাক্ট, এবং সারা বিশ্বে মন্দা, আমরা চারিদিকে যেদিকে তাকাচ্ছি, নিউজে বলো, পেপারে বলো, সবখানে অর্থনৈতিক মন্দার কথা, কিন্তু আমাদের উইতে কিন্তু মন্দার কথা ছিল না, একদিনের জন্য হয়তো বা ছিল না। এটা কিন্তু একটা ওমেনদের কত পাওয়ার দেখো, মানে এটা ওমেন এন্ড ই কমার্স ফোরাম, এটার দিকে তাকালেই বোঝা যায় যে মেয়েরা আসলে কত শক্তিশালী, এবং মেয়েরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে। আমি প্রচন্ড রকম আশাবাদী, এরকম 10 লাখ কেন, আমরা এরকম খুব শীঘ্রই 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটিতে পৌঁছে যাব। এবং এই মেয়েরা আছে বলেই আমি এটা হলফ করে বলতে পারি, এটা মেয়েদের একটা প্ল্যাটফর্ম বলেই এখানে রেভুলেশনটা সম্ভব হয়েছে। তো আমি প্রচন্ড আশাবাদী, ইনশাল্লাহ আমরা সামনে আমরা আরো চমকপ্রদ হয়তোবা এমন জিনিস, যেমন অনেক কিছু হারিয়ে গেছিল না, বাটনা, শীতল পাটির গয়না হচ্ছে, আমাদের আনিকা বাটিকের স্যান্ডেল বানিয়ে ফেললো। সো ইটস অ্যামেজিং। আমি প্রচন্ড আশাবাদী, এবং সবাই আশাবাদী হওয়ার কথা। উইতে যারাই একটু টুকটাকও আছে, সাইলেন্ট মেম্বার হিসেবে আছে, বাইরে যখন আমি তাদের সাথে কথা বলি, তারাও আমাকে বলে যে মিষ্টি বিক্রি হচ্ছে। এবং হ্যাঁ, আমি ছেলেদের কোনোভাবেই কোণঠাসা করতে চাচ্ছি না, তারাও অনেক ভালো করছে, কিন্তু মেয়েরা দেখো কত ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কাজ করছে। কারণ কি, তারা বাসায় বসে কাজ করছে, এবং ই কমার্সের বিজনেসের এটা তো একটা বিশাল শক্তি যে একটা মেয়ে তার গুণটাকে, তার ভেতরে ইনার যে ক্রিয়েটিভিটিটাকে, সেটা সে বাসায় বসে তোমার কাছে পৌঁছে দিতে পারছে। সো একটা পার্ট তো কাজের আছেই, সেটা তোমার বাইরে যেতে হবে, কিন্তু সেটা অল্প সময় যেও বাসায় বসেই কিন্তু যারা একদম লিটারেলি যারা হাতের কাজ করছে, বাসায় বসে গয়না বানাচ্ছে বা সুতার কাজ, ওয়েভিং, সেগুলো কিন্তু তারা বাসায় বসেই করছে। এবং এমন উদাহরণ আমরা দেখেছি, এবং নিউজেও এসেছে যে এই কোভিডে বাসায় হয়তো মেইন পার্সন যে অ্যাকচুয়ালি ইনকাম করতো, তার ইনকাম নেই, কারণ অনেক ছাঁটাই হয়েছে কোভিডে, অনেক অফিসের বেতন বন্ধ হয়ে গেছে, বেতন হাফ হয়ে গেছে, এগুলো তো সবাই আমরা জানি। কিন্তু তখন সে মেয়েটা কিন্তু ওই জায়গাটা শক্ত করে ধরেছে, এবং সেই মেয়েটা কিন্তু শুধু মানে উইতে তো আছে অবশ্যই, কিন্তু নিশ্চয়ই তার উইয়ের বাইরেও অনেক কাস্টমার আছে, তার নিশ্চয়ই ওয়ার্ল্ড ওয়াইডে কাস্টমার আছে। তো সে পুরো জিনিসটা কিন্তু সামলে নিয়েছে, সে একা হালটা ধরে সামলে নিয়েছে। তো অর্থনৈতিক দিকটাতে একটা মেয়ের কন্ট্রিবিউশন অনেক ইম্পর্টেন্ট, আমাদের সোশিও ইকোনমিতে তো অনেকই ইম্পর্টেন্ট, কারণ এমনি আমরা আমাদের মেয়েদের সম্মান করতে জানি না, এমনি আমরা আমাদের মেয়েদের অনেক সময় ছোট করে দেখি। তো উইয়ের ওয়ার্ল্ডে যে কেউ ঢুকে পড়লে দেখবে যে এখানে আসলে মেয়েরা কিভাবে রাজত্ব করছে। সো আমি ভেরি 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 পজিটিভ। সামি আপু, আমরাও সবাই অনেক আশাবাদী, এবং আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনার সাথে একটু কানেক্ট করে, যে আমাদের মেয়েদেরকে সুন্দর করে আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের উই থেকে একটি সামিট অ্যারেঞ্জ করা হচ্ছে। এটি একটি অন্যতম প্রধান প্রোগ্রাম হবে আমাদের উই থেকে আগামী 24-25 অক্টোবর। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, এবং আপনারা অনেক বেশি কিছু জানতে পারবেন এই প্রোগ্রামটা থেকে। এটা একটা ইভেন্ট পেজ আছে, ওটা লিখে সার্চ দিলেই পাওয়া যায়। আর উইতে যারা রেগুলার থাকবেন, আমি জানি এখানে আমাকে যারা দেখতে পাচ্ছেন তারা ম্যাক্সিমামই উইয়ের মেম্বার, তারা কাইন্ডলি সামিটের জন্য প্রিপারেশন নেন। অনেক বেশি সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রত্যেকটি প্যানেলিস্টকে, মডারেটরকে এত সুন্দর একটি ফলপ্রসূ আলোচনা করার জন্য, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা একটি র্যাফেল ড্র করতে যাচ্ছি, এবং বিজয়ী যিনি হবেন তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, যা আমরা বিজয়ীর সাথে খুব দ্রুত যোগাযোগ করে পৌঁছে দেব।
আমি আমাদের টিমকে অনুরোধ করব হুইলটি ঘোরানোর জন্য। আমরা ইতিমধ্যে আমাদের আজকের বিজয়ী পেয়ে গিয়েছি, যার নাম্বার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বিজয়ীকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আপনার পুরস্কার আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। অংশগ্রহণকারীদের মধ্যে কেউ যদি ডিজিটাল সার্টিফিকেট পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে আপনি আপনার নাম, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার সার্টিফিকেটটি জেনারেট করতে পারেন এবং সেই সাথে আপনি চাইলে ডাউনলোড মাই সার্টিফিকেট অপশনটি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন। শেয়ার বাটন ক্লিক করে আপনার ফেসবুকে শেয়ার করে নিতে পারবেন সেটি। লিঙ্কটি আগামী 20 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই সময়ের মধ্যে আপনার সার্টিফিকেটটি নিতে হবে। সার্টিফিকেটটি পিন কমেন্টে দেওয়া আছে। প্রোগ্রামের শেষে আপনারা ফিল আপ করে আপনাদের সার্টিফিকেটটি জেনারেট করে নেবেন। আমাদের আগামীকালের সেশন শুরু হবে সন্ধ্যা 6টায়। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফারিহা রহমান বিদায় নিচ্ছি আজকের কনফারেন্স থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।